শুরু করি তাহলে। ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট হয়ে গেল। আজকে মেকানিক্স এর মধ্যে আছেটা কি সেটা আগে দেখে নিই, বুঝে নিই। মেকানিক্স অ্যাকচুয়ালি ফিজিক্স বাকি প্রবলেমগুলো যদি সলভ করতে হয় তাহলে মেকানিক্স তোমাকে পারতেই হবে। মেকানিক্সে বেসিক ক্যালকুলেশনগুলো দেওয়া আছে, যে ক্যালকুলেশনগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টার। সুতরাং মেকানিক্স না শিখে ফিজিক্সের বাকি চ্যাপ্টারগুলো এগোনো মুশকিল। এর মধ্যে আছে কি দেখো, মেকানিক্সকে দুটো ভাগে ভাগ করেছে, একটাকে কাইনেমেটিক্স বলছি, একটাকে ডিনামিক্স বলছি। কাইনেমেটিক্সের মধ্যে আমরা কী করি, কোনো একটা বডি যখন মোশনে আসছে তো সেই মোশনটাকে নিয়ে আমরা স্টাডি করব, যে তার স্পিড কত, ভেলোসিটি কত, অ্যাক্সেলারেশনে কী চেঞ্জ হচ্ছে, টাইমের কী চেঞ্জ হচ্ছে, ডিস্টেন্স কতটা যাচ্ছে, এই সব যে স্টাডিগুলো, আলোচনাগুলো, দ্যাট ইজ কাইনেমেটিক্সের পার্ট। ডিনামিক্সে আমরা যে স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন জিনিসগুলো পড়লাম, এদের রিজনকে নিয়ে পড়বো, এদের যে কজ, কী কারণে তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি ফোর্স, তাকে নিয়ে স্টাডি করবো ডিনামিক্সে, সেটা আলাদা পার্ট। আজকে আমরা মেনলি ফোকাস করবো কাইনেমেটিক্সে, ঠিক আছে? অনেকটাই বড় হবে, লেন্দি ক্লাস হবে, দুটো ক্লাসে এটাকে ডিভাইড করার চেষ্টা করছি আমি। কাইনেমেটিক্সের মধ্যে আবার দুটো ভাগ করা যায়, একটাকে বলি আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন, আরেকটাকে বলি মোশন ইন এ প্লেন। তো আজকের পার্ট জাস্ট মোশন ইন এ স্ট্রেট লাইন, এটাই শেষ করতে অনেকটা সময় লেগে যাবে। মোশন ইন এ স্ট্রেট লাইন এটাকে আমরা 1D বলতে পারি, ডাইরেকশন বোঝানোর জন্য, ঠিক আছে? 1 ডাইমেনশনাল মোশন। আর 2D এটাকে আমরা 2 ডাইমেনশনাল মোশন, মানে একটা প্লেনের মধ্যে। মানে এক্সাম্পল যদি দিই, মনে করো একটা লম্বা রাস্তা আছে যার মধ্যে দিয়ে তুমি আর কোনো দিকে যেতে পারবে না, সোজাই যেতে পারবে শুধু। যেমন ধরো গলি হয়, গলির মধ্যে দিয়ে যদি আমরা প্রবেশ করি তো ওর মধ্যে সোজা যেতে হবে, আর কোনো দিকে ঢোকা যাবে না, তাহলে ওটা হলো তোমার 1 ডাইমেনশনাল মোশন। কিংবা মনে করো কোনো একটা সুতোর ওপর দিয়ে কোনো একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, তাহলে তার হলো 1 ডাইমেনশনাল মোশন, আর কোনো দিকে যেতে পারবে না। 2 ডাইমেনশনাল মোশন হচ্ছে, মনে করো আমার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের উপরে কোনো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, ধরো 2 ডাইমেনশনাল, মানে এক্স অ্যাক্সিসও যেতে পারবে, ওয়াই অ্যাক্সিসও যেতে পারবে, তাহলে এটা হলো 2 ডাইমেনশনাল। তো যাই হোক, বেসিক জিনিস এটা জানি আমরা। প্রথমেই ফোকাস করবো মোশন ইন এ স্ট্রেট লাইন, এই পয়েন্টটাকে। মোশন কি দেখো, আজকে নতুন জিনিস করে নিয়ে এসেছি, আপনি করবেন আর আমি শিখবো। হ্যাঁ, তারপরে তুমিও ইউজ করবে এগুলো। তো মোশনটা কী জিনিস? মোশন আমরা নর্মালি বুঝি যখন কোনো বডি, কোনো অবজেক্ট অন্য কোনো অবজেক্টের সাপেক্ষে রেস্টে থাকবে না, মানে গতিশীল থাকবে, সেই স্টেটটাকে আমরা বলবো মোশন। মনে করো আমি এখন চুপচাপ বসে আছি, তার মানে আমি যে বসে আছি রেস্টে আছি, কার সাপেক্ষে আমি রেস্টে আছি? এই ঘরটার সাপেক্ষে আমি রেস্টে আছি, বা তোমার সাপেক্ষে আমি রেস্টে আছি। তোমার সাপেক্ষে আমি নড়াচড়া করছি না, উইথ টাইমের রেসপেক্টে আমি নড়াচড়া করছি না, মানে আমি রেস্টে আছি। কিন্তু তুমি বসে আছো, আমি উঠে চলে গেলাম, 2 সেকেন্ড সময় লাগলো, তাহলে এই যে সময় অতিবাহিত হচ্ছে, সাথে আমি স্থান পরিবর্তন করে দিলাম, তাহলে আমার মধ্যে যে স্টেটটা আছে সেটা হলো মোশন। বোঝা গেছে? গতি নর্মালি, এগুলো বোঝানোর কিছু নেই। স্টেট রেস্ট কি? রেস্ট হচ্ছে ওই সময়ের সাথে সাথে কোনো অবজেক্টের সাপেক্ষে যদি তার পজিশন চেঞ্জ না হয়, তাহলে সেই স্টেটটাকে আমরা বলবো রেস্ট। যেমন আমি এখন রেস্টে আছি, ক্লিয়ার হচ্ছে এতটুকু? তো দেখো, কোনো একটা বস্তুর রেস্টে আছে নাকি মোশনে আছে, সেটা অলওয়েজ রিলেটিভ হবে, মনে রাখবে এটা। কোনো একটা অবজেক্টের রেস্ট মোশন নাকি রেস্টে আছে নাকি মোশনে আছে, সেটা অলওয়েজ রিলেটিভ ইন দ্য সেন্স যার সাপেক্ষে আমি করছি তার সাপেক্ষে রেস্টে আছে নাকি মোশনে আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, এই গাড়িটা আমি ছবি এঁকে রেখেছি, গাড়িটা রোডে যাচ্ছে, এখানে বাইরে থেকে ধরো তুমি দেখছো, এটা তুমি, ঠিক আছে? ঠিকঠাক এঁকেছি? এটা তুমি আছো, বাইরে থেকে তুমি দেখছো। এই ভেতরে দেখো একজন আছে স্মাইল, হ্যাপি, আর একজন স্যাড, দুজন বসে আছে। তো এরা দুজনের দিকে যদি তাকায়, তাহলে কি দেখবে, যে এ নিজের জায়গাতে বসে আছে, স্মাইলও নিজের জায়গাতে বসে আছে, মানে দুজন নিজের সাপেক্ষে কিন্তু স্টেট চেঞ্জ করছে না। তাহলে স্যাডকে যদি জিজ্ঞাসা করি যে স্মাইল কোন পজিশনে আছে, রেস্ট পজিশনে আছে, ওকে জিজ্ঞাসা করলেও বলবে ও রেস্ট পজিশনে আছে, মানে দুজন রেস্ট পজিশনে আছে। বাট বাইরে থেকে যে ওদেরকে অবজার্ভ করছে, কিন্তু তার রেসপেক্টে দেখো এরা কিন্তু রেস্টে নেই, বসে আছে, বাট বাসের সাথে চলে যাচ্ছে, গাড়ির সাথে চলে যাচ্ছে সামনের দিকে। তাহলে এই যে রেস্টে আছে নাকি মোশনে আছে, সেটা অলওয়েজ রিলেটিভ হবে, অবজারভারের রেসপেক্টে হবে, যে অবজার্ভ করবে তার রেসপেক্টে, সে কোন ফ্রেমে আছে তার রেসপেক্টে। ক্লিয়ার তো? আমি যে বসে আছি, তোমার সাপেক্ষে আমি বসে আছি বললাম, পৃথিবীর সাপেক্ষে আমি স্থির আছি, রেস্টে আছি, কিন্তু যে পৃথিবীর বাইরে থেকে আমাকে অবজার্ভ করবে, সে আপনাকে চলন্ত দেখবে। অবশ্যই, যে চাঁদে চলে গেছে, সে কি দেখবে, যে পৃথিবীর সাথে সাথে আমিও রোটেট করছি, তার মানে আমি আছি এক জায়গায় বসে, বাট পৃথিবীর সাথে সাথে রোটেট করছি, বোঝা যাচ্ছে? তার মানে আমিও রেস্টে নেই, আমি মোশনে আছি। তাহলে এগুলো হচ্ছে সব রিলেটিভ। মনে রাখবে, পৃথিবীতে পুরো ইউনিভার্সের মধ্যে আলটিমেট রেস্ট বলে কোনো কিছু নেই, যা আছে সব মোশনে, একজন আরেকজনের সাপেক্ষে মোশনে আছে। এখন তুমি যদি বলো সূর্য তো স্থির আছে, সূর্যের চারদিকে সবাই ঘুরছে, না, সূর্য তার সৌরমণ্ডলকে নিয়ে ছায়াপথে ঘুরে বেড়াচ্ছে, গ্যালাক্সির মধ্যে ঘুরে বেড়াচ্ছে,
ঠিক আছে, গ্যালাক্সিও বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, মানে কেউ রেস্টে নেই, সবাই সবার সাপেক্ষে মোশনে আছে। ক্লিয়ার এতটুকু? তার মানে মানুষ ঘুমালে তখনও চলবে? হ্যাঁ, আমি কারো সাপেক্ষে রেস্টে আছি, বাট আমি পৃথিবীর সাথে এত ঘুরছি। ক্লিয়ার হয়েছে তো? রেস্ট বলে কিছু নেই, যা আছে সব মোশন। বাট যখন আমরা রেস্ট কথাটা বলবো, অবভিয়াসলি কোনো একটা অবজেক্টের রেসপেক্টে বলবো, কোনো অবজারভারের রেসপেক্টে বলবো। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে তো? মোশন আর রেস্ট ক্লিয়ার হয়ে গেল। টাইপস অফ মোশন পড়বো। মোশনের বিভিন্ন ধরন 3টে ভাগে ভাগ করেছি আমি, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। আমরা ফোকাস করব সিলেবাসের মধ্যে মেইনলি 1 ডাইমেনশনালকে এবং 2 ডাইমেনশনালকে। ঠিক আছে, 1 ডাইমেনশনালে কী আছে দেখো। 1 ডাইমেনশনাল হচ্ছে, একটু আগেই বললাম যে কোনো একটা পার্টিকুলার লাইন বরাবর যদি কোনো অবজেক্টের পাথটা ফিক্সড হয়ে যায়, যে ও লাইনের বাইরে আর কোনো দিকে ডাইরেকশন চেঞ্জ করতে পারবে না, তাহলে সেটাকে আমরা বলবো 1 ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, নর্মালি এরকম একটা লেন দেখে দিচ্ছি, সোজা পথে যাবে। তাহলে এর জন্য একটাই অ্যাক্সিসের প্রয়োজন, হয় এক্স অ্যাক্সিস নেবো, আদারওয়াইজ ওয়াই অ্যাক্সিস নেবো, বা যে কোনো একটা অ্যাক্সিসের প্রয়োজন পড়বে। ঠিক আছে, কিছু এক্সাম্পল দিয়েছি আমি এখানে 1 ডাইমেনশনালে। যেমন মনে করো কোনো একটা বলকে আমি স্ট্রেট লাইনে ফেলে দিলাম বা গড়িয়ে দিলাম, তাহলে কী করবে? স্ট্রেট লাইনেই যাবে। যদি না তলের মধ্যে কোনো ধরো এদিকে ধরো একটু ঢালু আছে বা ওদিকে একটু ঢালু আছে, একটু যদি অ্যাঙ্গেল থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, বেঁকে যাবে। কিন্তু যদি পুরো হরিজন্টাল সার্ফেস থাকে, যেদিকে আমি ঠেলে দিয়েছি সোজা সরল রেখা বরাবর, সেই দিকেই যাবে। মোশন অফ ট্রেন ইন স্ট্রেট লাইন, ট্রেন স্ট্রেট লাইনেই যাওয়া আসা করে। আচ্ছা, মোশন অফ অবজেক্ট ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, কোনো একটা অবজেক্টকে যদি আমি ফ্রিলি নিচের দিকে ফেলে দিই, তাহলে ও কি আঁকা বাঁকা হয়ে পড়বে? লম্বা একদম সোজা পড়ে যাবে। দ্যাট ইজ 1 ডাইমেনশনাল মোশন। তাহলে এগুলো 1 ডাইমেনশনাল মোশনে পার্ট করছে। 2 ডাইমেনশনাল মোশনে কী আছে বুঝতেই পারছি, দুটো অ্যাক্সিসের প্রয়োজন পড়বে, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। মোট কথা কোনো একটা তল থাকবে, তলের মধ্যে যারা চলাফেরা করতে পারবে তাদের মোশনকে বলবো 2 ডাইমেনশনাল মোশন। তো এর কিছু এক্সাম্পলও দিয়েছি এখানে। সার্কুলার মোশন, কোনো অবজেক্ট যদি এরকম সার্কুলার পথে রোটেট করে, তাহলে দেখো একটা প্লেনের উপরে চলছে, তলের উপরে চলছে, তাহলে তার মোশনটা সার্কুলার মোশন। ঠিক আছে, মোশন অফ ইনসেক্ট অন এ প্লেন সারফেস বলেইছি আমি, এটা সিম্পল জিনিস। আর 3 ডাইমেনশনাল মোশন, এটার জন্য আমাদের 3টে অ্যাক্সিসের প্রয়োজন পড়ে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই আর একটা জেড। এই জেড অ্যাক্সিসটা তলের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, এই 3টে অ্যাক্সিসের প্রয়োজন পড়ে। যেমন আমাদেরকে খুব এক্সাম্পল দিলে ভালো হবে না, পাখি তলেও চলতে পারে, হাওয়াতেও চলতে পারে, মানে তিন দিকেই ও চলাফেরা করতে পারে, তাহলে ওর যে মোশনটা সেটা 3 ডাইমেনশনাল মোশন। না, আমাদেরও 3 ডাইমেনশনাল, আমরা তো উপরে যাই। এখন যদি মাটির উপরেই চলাফেরা করি তাহলে 2 ডাইমেনশনাল সেটা, বাট আমরা উপরে যাই, তো সেই রেসপেক্টে সেটা 3 ডাইমেনশনাল মোশন হয়ে গেল। বোঝা যাচ্ছে তো? এক্সাম্পল দিয়েছি কিছু, ফ্লাইং বার্ড। তারপরে র্যান্ডম মোশন অফ গ্যাস মলিকিউলস, এটা ভালো ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল হয়ে গেল। র্যান্ডম মোশন অফ গ্যাসের যে মলিকিউলগুলো থাকে, একটা জারের মধ্যে মনে করো গ্যাস নিয়ে নিচ্ছি, তাহলে গ্যাসের যে মলিকিউলগুলো আছে ওরা কিন্তু স্থির থাকে না, ওরা র্যান্ডমলি চলাফেরা করে। ব্রাউনীয় গতি পড়েছি না, র্যান্ডমলি চলাফেরা করে, যে কোনো দিকে ছোটাছুটি করবে। এই মোশনটাকে আমরা বলবো 3 ডাইমেনশনাল মোশন। তাহলে 3টে মোশন আমরা বুঝে গেলাম কোনটা কি, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। জাস্ট বেসিক নলেজের জন্য এগুলো আমার প্রয়োজন। নেক্সট, ফ্রেম অফ রেফারেন্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা কি দেখো, আমি একটু আগেই বললাম যে কোনো একটা অবজেক্ট রেস্টে আছে নাকি মোশনে আছে, তার জন্য অন্য কোনো অবজেক্টের প্রয়োজন আছে, যার রেসপেক্ট আমি বলবো। তো যে অবজেক্টটার প্রয়োজন আছে সেই অবজেক্টটা হচ্ছে এখানে ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, যেমন আমি এখান থেকে উঠে চলে গেলাম, তাহলে আমি কী হলাম, মোশনে চলে আসলাম। কার রেসপেক্টে মোশনে আসলাম? এই ঘরটার রেসপেক্টে মোশনে আসলাম, তাহলে ঘরটা হয়ে গেল আমার ফ্রেম অফ রেফারেন্স। বোঝা গেছে? তাহলে আমি যখন ক্যালকুলেশন করবো কাইনেমেটিক্সে, কোনো একটা অবজেক্টের রেস্ট পজিশন নিয়ে, মোশন পজিশন নিয়ে যখন আমি তোমার ক্যালকুলেশনগুলো করবো, সেই মুহূর্তে কিন্তু আমাকে ফ্রেম অফ রেফারেন্সটাকে ধরতে হবে। ফ্রেম অফ রেফারেন্স কোনটা, তার রেসপেক্টে সব ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, রেফারেন্স চেঞ্জ হয়ে গেল মানে পুরো ক্যালকুলেশনটাই চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এতটুকু? আমরা নর্মালি ফ্রেম অফ রেফারেন্স হিসেবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়েই ক্যালকুলেশন করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। বিভিন্ন কোঅর্ডিনেট আছে, কার্তেশীয় পদ্ধতি। তো কার্তেশীয় পদ্ধতি বা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা 3টে অ্যাক্সিস নিই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে, সবাই সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। ঠিক আছে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। একটা ঘরের কোণা মনে করবে, একটা ঘরের কোণাতে দেখবে লেন্থ যায়, ব্রেথ যায়, আর ওপর দিকে হাইট উঠে যায়। ঠিক আছে, এরকম ঘরের কোণাতে সেই জায়গাটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মতো ইমাজিন করতে পারি। এর মাঝখানে অরিজিন থাকে, মূলবিন্দু থাকে, যার স্থানাঙ্কটা 0,0 আমরা ধরে নিই। বাকি এগুলো জানি, এগুলো নর্মাল জিনিস। তাহলে বুঝতে পারলে ফ্রেম অফ রেফারেন্সটা কি? ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করছে অবজেক্টটা রেস্টে আছে নাকি মোশনে আছে। নেক্সট, ডিস্টেন্স। এবার আমরা ঢুকে গেলাম পড়ার মধ্যে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে, যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো সম্পর্কে পড়তে হবে। প্রথমেই আছে ডিস্টেন্স, তারপর ডিসপ্লেসমেন্ট। এটা দুই ভাই, প্রায় একই রকম লাগে দেখতে। ডিস্টেন্স বাংলা অর্থ দূরত্ব। ডিস্টেন্স আমরা কি করব, আমরা কোনো একটা পাথ,
ধরো না আমি এখান থেকে সোজা এইভাবে এত দূর গেলাম এ থেকে বি, তাহলে আমি যে পথ বরাবর গেলাম সেই পথের যে অ্যাকচুয়াল লেন্থ দ্যাট ইজ ডিস্টেন্স, সেটাকে আমরা ডিস্টেন্স বলবো। আরেকবার বলুন। কোনো একটা পথ বরাবর আমরা গেলাম, এই পথ বরাবর এইভাবে গেলাম, এই পথ বরাবর যে যাওয়ার জন্য আমাকে অ্যাকচুয়ালি যতটা লেন্থ কভার করতে হলো সেই লেন্থটাই হচ্ছে আমার দ্বারা অতিক্রান্ত ডিস্টেন্স, আমি যে ডিস্টেন্সটা কভার করলাম। বোঝা গেছে এইটুকু ডিস্টেন্স কি? দ্য লেন্থ অফ দ্য অ্যাকচুয়াল পাথ কভার্ড বাই দ্য অবজেক্ট। কোনো একটা অবজেক্ট যে লেন্থটা কভার করবে, এটা অবভিয়াসলি একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? এটা একটা স্কেলার কোয়ান্টিটি, লেন্থের ডিস্টেন্সের কোনো ডাইরেকশনের প্রয়োজন পড়ে না আমাদের। ক্লিয়ার এতটুকু? ইট ক্যান নেভার বি, ও তো ওই দিক দিয়েই যাবে, আবার ওই দিক দিয়ে আবার হয়ে যাবে না। মোট কথা আমার ডাইরেকশন উল্লেখ করার প্রয়োজনই নেই, আমি কোন পথে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে না। আমি বাড়ি থেকে স্কুল গেলাম, কত কিলোমিটার গেলাম? 18 কিলোমিটার গেলাম গাড়িতে করে, ঠিক আছে? আমি কোন পথে গেলাম আমার দরকার নেই, ঠিক আছে? ডাইরেকশনে আমার প্রয়োজন নেই, শুধুমাত্র ভ্যালু বলে দিলাম, দ্যাট ইজ ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা স্কেলার কোয়ান্টিটি, কারণ ডাইরেকশনের প্রয়োজন নেই, আমরা জানি এটা। ইট ক্যান নেভার বি জিরো অর নেগেটিভ ডিউরিং দ্য মোশন। পুরো মোশন মানে যখন মোশনে থাকবে তখন এটা কখনোই জিরো হতে পারবে না, এর ভ্যালু কখনোই জিরো হতে পারবে না বা নেগেটিভ হতে পারবে না। কেমন সেন্স? আমি যদি রেস্টে থাকি তাহলে আমার ডিস্টেন্স কত? আমি থেকেই গেলাম এখানে শূন্য, তাহলে শূন্য হবে। কিন্তু আমি যদি মোশনে চলে আসি, এক পাও যদি আমি এগিয়ে দিই, তাহলে কি আমার একটা ডিস্টেন্স পাওয়া যাচ্ছে তো সেটা কখনো জিরো হবে? হবে না। সেই জন্য বলেছি যে আমি যখনই মোশনে থাকবো আমার ডিস্টেন্স ক্যান নট বি জিরো, কখনোই জিরো হবে না, নেগেটিভও হবে না, কারণ ভেক্টর কোয়ান্টিটি না এটা, আমরা নেগেটিভ ধরবো না। ধরো আমি এখান থেকে এদিকে 5 মিটার গেলাম, ঘুরে এখানে চলে আসলাম 10 মিটার, টোটাল আমি 15 মিটার গেলাম, বুঝতে পারছো? তো নেগেটিভ হবে না ডিস্টেন্স। ইউনিট পড়তে হবে, এসআই ইউনিট মিটার, সিজিএস ইউনিট সেন্টিমিটার জানি আমরা, আর ডাইমেনশন লেন্থ শুধু ধরি, ছোটো ছোটো জিনিস। ডিসপ্লেসমেন্টটা কী জিনিস দেখো, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমি এ থেকে বিতে যে গেলাম বিভিন্ন পথে যেতে পারি, এইভাবে যেতে পারি, তাই না? কেউ চাইলে এরকমভাবে আসতে পারে, ওর ইচ্ছা, রাস্তা ঘুরে ঘুরে আসলো, ইচ্ছা হলো ঘোরার। ছোটোবেলায় হতো এরকম, স্কুল না যেতে চাইলে এদিক ওদিক দিয়ে পাড়া ঘুরে একটা আড্ডা মেরে তারপরে বাড়ি, তো এরকম ব্যাপার এটা। তো বিভিন্ন পথে যেতে পারি, ঠিক আছে? এ থেকে বি এই আমার ডেস্টিনেশনটা ফিক্সড, এ আর বি, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন। কিন্তু খেয়াল করো এখানে এই পথে যখন যাচ্ছি 18 কিলোমিটার, এই পথে গেলে হতে পারে 50 কিলোমিটার, একটু বেশি হলো, এই পথে আরেকটু বেশি হয়ে গেলো 100 কিলোমিটার ধরে নিচ্ছি আমি। তার মানে আমি যে পথে যাব সেই পথের উপর ডিপেন্ড করছে আমি ডিস্টেন্স কতটা কভার করছি। তাহলে ইনিশিয়াল ফাইনাল পজিশন সেম থাকলেও ডিস্টেন্স কিন্তু আলাদা হতে পারে ডিপেন্ডিং অন পাথ। বাট তুমি যেই পথেই যাও না কেন, এ আর বি এর মধ্যে মিনিমাম যে ডিস্টেন্স, সরল রৈখিক যে দূরত্বটা, সেটাকে বলবো ডিসপ্লেসমেন্ট। তুমি 50 কিলোমিটার গেছো এখান থেকে সোজা, কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে 18 কিলোমিটার, সোজা পাথটা 18 কিলোমিটার। তুমি এখান থেকে 100 কিলোমিটার গেছো হেঁটে হেঁটে, কিন্তু যদি জিজ্ঞাসা করি তোমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে 18 কিলোমিটার। মোট কথা ডিসপ্লেসমেন্টকে আমরা কী করে পরিমাপ করবো? ইনিশিয়াল পজিশন, ফাইনাল পজিশন, এদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স, সে কোন পথে যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে না, এটাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট। কী বলেছি? দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশনস অফ দ্য অবজেক্ট। ক্লিয়ার? এর কিছু ক্যারেক্টারিস্টিক আমরা পড়ে নেব। ক্যারেক্টারিস্টিকগুলো কী কী দেখো, এটা ভেক্টর কোয়ান্টিটি, এর ডাইরেকশনের প্রয়োজন। আমি পূর্ব দিকে 18 কিলোমিটার গেছি, ঠিক আছে, বা আমি উত্তর দিকে গেছি বা দক্ষিণ দিকে গেছি, এগুলো হলো ডাইরেকশন। অথবা বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর গেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর। তার মানে ডিসপ্লেসমেন্ট উল্লেখ করতে গেলে ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশনের প্রয়োজন পড়ছে। ইট ক্যান বি জিরো, পজিটিভ, নেগেটিভ, তিনটেই হতে পারে। এক্সাম্পল দিই, জিরো কখন হবে দেখো, আমি এখান থেকে সোজা চলে গেলাম, এ থেকে বিতে সোজা চলে গেলাম, বি থেকে এতে আবার ঘুরে চলে আসলাম, তাহলে আমার ইনিশিয়াল পজিশন ছিল এ, ফাইনাল পজিশনও এ, মিনিমাম ডিস্টেন্স নাথিং, জিরো, তাহলে এটা জিরো হতে পারে। কিন্তু আমি যদি ডিস্টেন্স বলতাম জিরো হতো না, কিন্তু 10 কিলোমিটার গেছি, 10 কিলোমিটার এসেছি, মানে 20 কিলোমিটার হয়েছে, বোঝা গেল? পজিটিভ হতে পারে, যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর যাই পজিটিভ, যদি মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর আসি তাহলে নেগেটিভ, ঠিক আছে? এরকম আমরা ধরতে পারি। ক্লিয়ার হলো এতটুকু ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স? ইউনিট, ডাইমেনশন ওগুলো আগের মতোই সেম, নতুন কিছু না। এটা একটা এক্সাম্পল নিয়েছি এখানে, এই এক্সাম্পলটাতে ক্লিয়ার হয়ে যাবে তোমার ডিসপ্লেসমেন্ট কী আর ডিস্টেন্স কী। দেখো কোনো একটা অবজেক্ট এ পজিশন থেকে শুরু করে বিতে গেছে, অ্যালং এ বি 4 মিটার গেছে, আর অ্যালং বিসি 3 মিটার গেছে, ঠিক আছে? এবার হবে ডিস্টেন্স, অবশ্যই ডিস্টেন্স হয়ে যাবে 7। খুব ইজি না? ডিসপ্লেসমেন্ট কী হবে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে। ডিসপ্লেসমেন্ট দেখতে গেলে তোমাকে দেখতে হবে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন এ, ফাইনাল পজিশন সি,
তাহলে মিনিমাম ডিস্টেন্স অবশ্যই সরল রৈখিক ডিস্টেন্সটা। বোঝা গেল এইটুকু? তার মানে এসির যে লেন্থটা হবে সেটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, ভ্যালু অফ এসি। ঠিক আছে? এসি কি করে বের করবো? এবি প্লাস বিসি এটা না, এটা প্লাস করলে তো এটা হবে না। এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, দেখো সমকোণী ত্রিভুজ। হ্যাঁ ঠিক আছে, মানে ওই যে ভূমি স্কয়ার হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি লিখবো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার তার রুট ওভার, তবেই আমি অতিভুজটা পেয়ে যাবো। 5 হবে অ্যানসার, 5 হবে। এটা অতিভুজ তো, তাহলে এটা আনসার হয়ে গেল 5 মিটার। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট কম হলো, ডিস্টেন্স বেশি হলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে লিখেছি, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স রিলেটেড পয়েন্টগুলো কী কী। ফার্স্ট পয়েন্ট বলছি, দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট মে অর মে নট বি ইকুয়াল টু দ্য পাথ লেন্থ ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট। বুঝলাম না, কোনো একটা অবজেক্ট এখান থেকে এখানে গেল, এই পাথ বরাবর গেছে, এ সি ডি ই বি, পাথটা বলে দাও, সোজাও যেতে পারতো। তো কোনো একটা পাথ গেছে, এই পাথ বরাবর গেছে, ঠিক আছে? এই পাথটার যে লেন্থ কত বলে দেবো? 10 মিটার। কিন্তু এ আর বি এর মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স সেটা হচ্ছে 5 মিটার। এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি ডিস্টেন্স কতটা গেছে, এই পাথ বরাবর গেছে সাদা পাথটা, তাহলে 15। সাদা পাথ বরাবর গেছে কতটা গেছে দেখো, এ সি ডি ই বি, মানে 10 মিটার ডিস্টেন্স। কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট জিজ্ঞাসা করি তাহলে 5 মিটার। ডিসপ্লেসমেন্ট হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, মনে থাকবে। এ আর বি এর মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত, সেটা 5 মিটার। ক্লিয়ার তো? এবার আমি যদি পাথটাকে চেঞ্জ করি, আমি এই রকমভাবে গেলাম, এই পাথটা হচ্ছে কত বলবো, 9 মিটার বলে দিচ্ছি। তাহলে অ্যালং এ এক্স ওয়াই বি এই পাথ বরাবর যদি যাই, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 9 মিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত? 5 মিটার। 5 মিটার। খেয়াল করে দেখো, আমি কোন পাথে যাচ্ছি তার উপর ডিসপ্লেসমেন্ট ডিপেন্ডই করে না। এটাই বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের যে মান মে অর মে নট বি ইকুয়াল টু দ্য পাথ লেন্থ ট্রাভেল বাই অ্যান অবজেক্ট। কোনো একটা অবজেক্ট যে পাথটা ট্রাভেল করছে তার লেন্থের উপর ডিপেন্ড করে না, করতেও পারে আবার নাও করতে পারে। কোন ক্ষেত্রে করবে দেখো, যদি তুমি এ থেকে বি সোজা পথে চলে যেতে, এই পথগুলোতে যাওনি, এ থেকে বি ইয়েলো কালার এই লাইনটাতে তুমি সোজা চলে গেলে, তাহলে তোমার ডিস্টেন্স কতটা হলো? 5 মিটার। তুমি এই পাথ বরাবর গেছো, আর ডিসপ্লেসমেন্ট কতটা হলো? 5 মিটার। তাহলে এই ক্ষেত্রে দেখো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটোই সেম হয়ে গেলো। সেই জন্য বলেছে মে অর মে নট বি। ঠিক আছে, পাথের উপর ডিপেন্ড করতেও পারে, নাও করতে পারে। ইফ ডিসপ্লেসমেন্ট অফ অবজেক্ট ইজ 0, যদি কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট 0 হয়, দেন ডিস্টেন্স মে নট বি 0। এটা ডিস্টেন্স না, এটা ডিসপ্লেসমেন্ট হবে, এটা ভুল লিখে দিয়েছি। ডিসপ্লেসমেন্ট মাস্ট বি 0, নাকি অপশন দিয়েছিলাম? কোশ্চেনটা আরেকবার পড়ছি। ইফ ডিসপ্লেসমেন্ট অফ অবজেক্ট ইজ 0, যদি কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট 0 হয়, তাহলে এই নিচের অপশন দুটোর মধ্যে কোনটা সঠিক? ডিস্টেন্স মে বি 0, ডিস্টেন্স 0 হতে পারে, নাকি ডিস্টেন্স মাস্ট বি 0, হতেই হবে? ডিস্টেন্স মে বি 0, মে বি 0 নাও হতে পারে। যেমন ধরো আমি এ থেকে গেলামই না, এ থেকে এতেই থেকে গেলাম, তাহলে আমার ডিসপ্লেসমেন্টও 0, ডিস্টেন্সও 0। কিন্তু আমি যদি এই পাথে গেলাম বিতে, আর এই পাথে সি হয়ে ঘুরে চলে আসলাম, তাহলে দেখো আমার ডিসপ্লেসমেন্ট 0 হলো, ইনিশিয়াল ফাইনাল 0, কিন্তু ডিস্টেন্স আছে। তার মানে ডিস্টেন্স মে বি 0 নাও হতে পারে। ক্লিয়ার তো? তাহলে তোমার এখানে আনসার ঠিক হবে 1 নম্বরটা। ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমি এগুলো লিখে দিয়েছি। সেকেন্ড পয়েন্ট, সরি তারপরে পয়েন্টে দেখো, ফর 1D মোশন ডিস্টেন্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। যখন 1D মোশন হবে তখন ডিস্টেন্স অলওয়েজ ডিসপ্লেসমেন্টের থেকে বড় হবে, আদারওয়াইজ সমান হবে। অনেকগুলো এক্সাম্পল আমি এখানে দেখলাম, তুমি এই জায়গাটা দিয়ে খেয়াল করো। শুন, এটা 5ও হতে পারে ডিস্টেন্স, আবার ইও হতে পারে। ডিসপ্লেসমেন্ট অলওয়েজ 5 ছিল, হ্যাঁ, কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছিল, 10, 9, কখনো 5, কখনো অন্য কিছু। কিন্তু খেয়াল করে দেখো, কখনো ডিসপ্লেসমেন্টের থেকে ছোট হবে না ডিস্টেন্সটা। বোঝা গেছে? সব থেকে ছোট ডিসপ্লেসমেন্টই। কোনো কোনো সময় ইকুয়াল হতে পারে যদি ওই পথ বরাবরই আমি চলে যাই, সরলরৈখিক পথে। সেই জন্য আমি এই পয়েন্টটা লিখেছি যে ফর 1D মোশন ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট। এটা ভ্যালু লিখেছি ডিসপ্লেসমেন্টের ভ্যালুটার থেকে। তারপরে পয়েন্ট হচ্ছে ইফ ডিস্টেন্স ইকুয়াল টু 0 দেন অবজেক্ট মাস্ট বি অ্যাট রেস্ট। এটা ইম্পর্টেন্ট। যদি ডিস্টেন্স 0 হয় তাহলে অবজেক্ট অবশ্যই রেস্টে থাকতে হবে। দেখো আমি এইখানে গেলাম, দিয়ে এখানে ঘুরে আসলাম, এখানে কি ডিস্টেন্স 0 হলো? না, ডিস্টেন্স 0 হয়নি, ডিসপ্লেসমেন্ট 0 হলো। কিন্তু এখানে বলেছে ডিস্টেন্স যদি 0 হয়
তাহলে ডিস্টেন্স জিরো কখন হবে? আমি এখান থেকে নড়বই না, তবেই ডিস্টেন্স জিরো। তাহলে আমি এখান থেকে নড়লাম না, ডিস্টেন্স জিরো হয়ে গেল, আর নড়ি মানে ডিসপ্লেসমেন্ট হবে না। তাহলে অবজেক্ট মাস্ট বি অ্যাট রেস্ট, অবজেক্ট রেস্টেই থাকতে হবে। এখান থেকে এটাও বলতে পারো যে ডিস্টেন্স যদি জিরো হয় তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হতেই হবে, কারণ অবজেক্ট এখান থেকে স্থানই পরিবর্তন করেনি, পজিশন চেঞ্জ করেনি, তাহলে ডিসপ্লেসমেন্ট আসবেই না। ক্লিয়ার হয়েছে? লাস্ট পয়েন্ট বলেছে ইফ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো, যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয় অবজেক্ট মে বি অ্যাট রেস্ট, অবজেক্ট রেস্টে থাকতে পারে, নাও থাকতে পারে। আমি এই পথে গেলাম, এই পথে ঘুরে আসলাম, ওই একই জিনিস বারবার এক্সাম্পল। ডিসপ্লেসমেন্ট জিরো হলো, কিন্তু অবজেক্ট কি রেস্টে ছিল? ছিল না। আবার যদি আমি এখানেই থেকে যাই তাহলে অবজেক্ট রেস্টে ছিল, ডিসপ্লেসমেন্ট জিরো হলো। তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হওয়া মানে যে অবজেক্ট রেস্টেই থাকবে এটা তো নয়, থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট? ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে। স্পিড, এবার হচ্ছে স্পিড। এবার স্পিড করব। আচ্ছা, এখানে আমার লেখার জন্য ফাঁকা রেখেছি, ভাবলাম হয়তো কিছু নিয়ে এসেছিলাম। স্পিড আর একটা হচ্ছে ভেলোসিটি, এরা আবার দুই ভাই, মানে এরা একে অপরের মানে একই রকম লাগে, মিশে যায় মনে হয়। স্পিড জিনিসটা কি দেখো, স্পিড আমরা নর্মাল লাইফে ইউজ করি, কিন্তু এর বাংলা অর্থ হচ্ছে দ্রুতি। আর ভেলোসিটি এর বাংলা অর্থ হচ্ছে বেগ, কিন্তু আমরা গুলিয়ে দিই, স্পিড মানে বেগ বলি, বেশি বেগে যাস না বা বেশি স্পিডে যাস না এরকম বলি না, কিন্তু অ্যাকচুয়ালি দুটোর মানে আলাদা। ফিজিক্সে যদি করি তো মানে আলাদা। স্পিড জিনিসটা কি, তুমি কতটা ডিস্টেন্স কভার করলে, বাড়ি থেকে স্কুল গেলে, ঠিক আছে, এই পথ বরাবর গিয়েছো, কতটা ডিস্টেন্স কভার করলে? 10 মিটার। তোমার সময় লাগলো 2 সেকেন্ড, জাস্ট এক্সাম্পল, 2 সেকেন্ড তো সময় লাগে না, 2 সেকেন্ড সময় লাগলো 10 মিটার যেতে, ঠিক আছে। তো আমরা স্পিড মেজার করবো এরকমভাবে, ডিস্টেন্স ট্রাভেলড, কতটা ডিস্টেন্স গেলাম, 10 মিটার গেলাম, আর টাইম টেকেন বাই 2 সেকেন্ড, ঠিক আছে। ফিজিক্যাল মিনিং যদি দেখি তাহলে আমি এরকম বলতে চাইছি যে একক সময়ে কতটা ডিস্টেন্স আমি যাচ্ছি, ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স কভার করছি। যে ইউনিট টাইমে বেশি ডিস্টেন্স কভার করবে তার স্পিড তত বেশি, তাই তো বলি আমরা। তাই এখানেও সেই রকম। স্পিড কী করে মেজার করবো? টোটাল ডিস্টেন্স যতটুকু যাবে সেটাকে ডিভাইড করে দেবো টাইম টেকেন, যতটা টাইম লেগেছে, এইভাবে আমরা মেজার করবো। তাহলে কত বেরোচ্ছে এটা দেখো, 5 মিটার পার সেকেন্ড। তাহলে তার স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার কেউ মনে করো 2 সেকেন্ডে, সরি এই 10 মিটার 2 সেকেন্ডে ধরো এরকম গেছে 20 মিটার, বেশি ঘুরে গেছে, কিন্তু 2 সেকেন্ড সময় লাগিয়েছে, স্পিডে গেছে। তাহলে তার যদি স্পিড বের করি কত হবে? 20 মিটার বাই 2 সেকেন্ড, মানে 10 মিটার পার সেকেন্ড, মানে এর স্পিডটা বেশি। বুঝতে পারছো তো? কম টাইমে যে বেশি ডিস্টেন্স কভার করবে তার স্পিড তত বেশি হবে। তাহলে স্পিড ক্লিয়ার হয়ে গেল আমাদের। স্পিডের যদি আমি ইউনিট দেখতে চাই তাহলে এসআই ইউনিট মিটার পার সেকেন্ড, যেটা এখানে দেখতেই পাচ্ছি। সিজিএস ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড, নতুন কিছু না। স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি। কী করে মনে রাখবে? স্পিডের মধ্যে দেখো যে রাশিগুলো আছে সবাই স্কেলার আছে। ডিস্টেন্স স্কেলার রাশি, টাইম স্কেলার রাশি। তার মানে এই নয় যে স্কেলার থাকলে সবসময় স্কেলার হয়, ভেক্টরও হয়ে যেতে পারে কোনো কোনো সময়, বা দুটো ভেক্টর থাকলেও কখনো কখনো স্কেলার হয়ে যেতে পারে। যাই হোক, পরে আসবে তখন আমি এগুলো এক্সপ্লেন করবো। শুধু এইটুকু মনে রাখো যে ডিস্টেন্স বাই টাইম করেছি, কোনো ভেক্টর নেই, তাই স্পিডটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ডাইরেকশনের কোনো প্রয়োজনই নেই। হলো? আচ্ছা, এখানে কি ফাঁকা রেখেছিলাম? স্পিড জিরো হতে পারে? স্পিড কখনো জিরো হতে পারে? যদি বডি মোশনে থাকে, হ্যাঁ, যদি বডি মোশনে থাকে তাহলে স্পিড কখনোই জিরো হবে না, ঠিক আছে। স্পিড রেস্টে থাকলে হবে। স্পিড কখনোই নেগেটিভ হবে না, ঠিক আছে। একদম ডিস্টেন্সের মতো, ডিস্টেন্সের যা বৈশিষ্ট্য এটা তাই বৈশিষ্ট্য, শুধু রাশিমালাটাই চেঞ্জ। আচ্ছা, ডাইমেনশন যদি আমি বলি, ডাইমেনশন কী হবে? স্পিডের ডাইমেনশন, ওপরে হলো ডিস্টেন্সের ডাইমেনশন, নিচে টাইমের ডাইমেনশন। বলো ডিস্টেন্সের ডাইমেনশন কি? ডিস্টেন্স দূরত্ব, দূরত্ব বাই সময়। দূরত্বের ডাইমেনশন কি? মাত্রা কি? দূরত্ব মানে দৈর্ঘ্য, এল। দূরত্ব মানে দৈর্ঘ্য, এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1। খুব ইজি হয়ে যাচ্ছে ডাইমেনশন এগুলো। স্পিড রিলেটেড কিছু পড়ে নেবো এক্সট্রা, তারপরে ভেলোসিটিতে যাব। স্পিডকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। ইউনিফর্ম স্পিড আর একটা হচ্ছে নন ইউনিফর্ম স্পিড। নাম শুনে বুঝতে পারছো ইউনিফর্ম স্পিড কাদেরকে বলে? যদি আমি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব পার করি তাহলে আমার স্পিডটা হচ্ছে ইউনিফর্ম। একটা এক্সাম্পল নিই, মনে করো আমি প্রথমে গেলাম 5 মিটার, কত সময়ে গেলাম? 2 সেকেন্ডে গেলাম। তারপর আবার 5 মিটার গেলাম, কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। আবার 5 মিটার গেলাম,
2 সেকেন্ডে। তার মানে দেখো আমি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ডিস্টেন্স কভার করছি, তাহলে আমার যে স্পিডটা সেটা ইউনিফর্ম স্পিড, চেঞ্জ হয়নি, বোঝা গেল। কিন্তু প্রথমে গেলাম 5 মিটার, তারপরে গেলাম 10 মিটার 2 সেকেন্ডে, তারপরে 10 মিটার চলে গেলাম 2 সেকেন্ডে, ঠিক আছে, তারপরে 4 মিটার চলে গেলাম 1 সেকেন্ডে, চেঞ্জ হচ্ছে না জিনিসগুলো। তাহলে এইখানে দেখো আমি কোনো পার্টিকুলার স্পিড ফলো করছি না, এটা হয়ে গেলো নন ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। টাইম ইন্টারভাল যদিও আমি ইউনিট একই নিয়ে নিই, কিন্তু ডিস্টেন্স যেটা কভার করছি সেটা আনইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আনইকুয়াল ডিস্টেন্স কভার্ড বাই ইকুয়াল টাইম ইন্টারভাল, তখন আমি পাবো নন ইউনিফর্ম স্পিড। আর যখন ইকুয়াল ডিস্টেন্স কভার্ড বাই ইকুয়াল টাইম ইন্টারভাল, তখন পাবো আমি ইউনিফর্ম স্পিড। এই ডেটাটা দেখলেই বুঝিয়ে যাবো কোনটা কি, ডেফিনেশন তো আমার প্রয়োজন নেই। ক্লিয়ার হয়েছে? ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না, সমস্যা হবে নন ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে। কোনো একটা কার, কোনো একটা গাড়ি বা রেলগাড়ি মনে করো বিভিন্ন স্পিডে যাবে, প্রথম দিকে 0 থেকে শুরু করলো, বেগ বাড়ছে কমছে, আবার ফিক্সড হয়ে গেলো, আবার কমতে শুরু করলো, এরকম বিভিন্ন বেগ হবে। তো তার ক্ষেত্রে স্পিডটা চেঞ্জ হচ্ছে। এবার যদি আমাকে পার্টিকুলার একটা স্পিড নিয়ে ক্যালকুলেট করতে হয়, তাহলে এতগুলো স্পিড তো আমি একসঙ্গে ক্যালকুলেশন করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি ইউজ করবো অ্যাভারেজ স্পিড। পুরো পথের জন্য অ্যাভারেজ স্পিড নিয়ে নেবো। যখন আমরা অনেকগুলো একসাথে পারবো না, কী করবো, অ্যাভারেজ নিয়ে নেবো, ঠিক আছে। তো অ্যাভারেজ স্পিড কী করে আমরা কাউন্ট করেছি, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন। এখানে দেখো 5 মিটার, 10 মিটার, 4 মিটার, টোটাল ডিস্টেন্স গেল কত, 5 + 10 + 4, টোটাল ডিস্টেন্সকে যোগ করে দিলাম, আর নিচের টোটাল টাইম যোগ করে দিলাম 2 + 2 + 2, 6 সেকেন্ড। যা পাবো সেটা হলো তো অ্যাভারেজ ডিস্টেন্স, অ্যাভারেজ স্পিড। বোঝা গেল অ্যাভারেজ স্পিড কি? অ্যাভারেজ স্পিড কখন আমরা ইউজ করব, যখন নন ইউনিফর্ম স্পিড চলে আসবে, স্পিড যখন ফিক্সড থাকবে না, তখন আমরা ইউজ করবো অ্যাভারেজ স্পিড। হলো, এই অ্যাভারেজ স্পিড থেকে কোশ্চেন আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু ফর্মুলার উপর বেস করে। ফর্মুলাগুলো মুখস্থ করবো না, আমি লিখে রেখেছি, মুখস্থ করবো না, একদম বুঝে করবো। কনসেপ্ট যদি থাকে নিজেই করতে পারবা। প্রথম যেটা আমি নিয়েছি, ইফ আ পার্টিকেল ট্রাভেলস ডিস্টেন্সেস S1, S2, S3 ডট ডট, যে কোনো ডিস্টেন্স কভার করছে উইথ স্পিড, প্রথম ডিস্টেন্সটা গেছে V1 স্পিডে, তারপরে S2 দূরত্ব গেছে V2 স্পিড, এইভাবে পার্টিকুলার ডিস্টেন্স গেছে, বিভিন্ন স্পিড নিয়ে গেছে। তাহলে অ্যাভারেজ স্পিড কী করে বের করবো, অ্যাভারেজ স্পিড কী করে বের করবো, ফর্মুলা একটাই, এটাই ইউজ করেছি আমি এখানে। কী করেছি, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, আমি এখানে দেখছি টোটাল ডিস্টেন্স গেছে, মানে এগুলোকে যোগ করলে পেয়ে যাবো, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড হয়ে গেল, বাই টোটাল টাইম টেকেন। এখানে টাইম তো বলে দেওয়া নেই, স্পিড বলে দেওয়া আছে। তো টাইম কী করে বের করতে হয় দেখো, প্রথমের S1 ডিস্টেন্স গেছে V1 স্পিডে, তাহলে এখান থেকে টাইম বের করতে গেলে করব ডিস্টেন্স বাই স্পিড। মনে থাকবে টাইম বের করার ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে, ডিস্টেন্সকে ডিভাইড করে দেবো, তাহলে টাইম পেয়ে যাবো। তাহলে প্রথম T1 পেয়ে গেলাম, নেক্সট T2 বের করবো, তখন S2/V2 করবো, T3 করবো, তখন S3/V3 করবো। এইভাবে আমি রাশিমালাগুলোকে লিখেছি। ক্লিয়ার হচ্ছে? অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা মুখস্থ করতে হবে, একদমই মুখস্থ করবো না, জাস্ট একবার করে দেখে রেখে দেবো কীভাবে করতে হচ্ছে। নেক্সট আছে দেখো, পার্টিকেলস কভার্স ইকুয়াল ডিস্টেন্সেস, মানে এবার সমান সমান ডিস্টেন্স গেছে উইথ স্পিড V1 অ্যান্ড V2, আলাদা দুটো ভেলোসিটি বলে দিয়েছে, স্পিড বলে দিয়েছে V1 আর V2। তাহলে তার ক্ষেত্রে আমি কী করে অ্যাভারেজ স্পিড বের করবো? আচ্ছা, ইকুয়াল ডিস্টেন্স মানে আমি এস ধরে নিয়েছি ডিস্টেন্সটাকে, তাহলে প্রথমে এস দূরত্ব গেছে, তারপরেও এস দূরত্ব গেছে, টোটাল ডিস্টেন্স কতটা হলো যোগ করে দিলাম। আচ্ছা, টাইম কতটা লেগেছে দেওয়া আছে? টাইম দেওয়া নেই, স্পিড দেওয়া আছে, তার মানে S/V। তাহলে প্রথমে এস ডিস্টেন্স গেছে V1, তারপরে টাইম T1 পেয়ে গেলাম, পরে এস ডিস্টেন্স গেছে V2 পেয়ে গেলাম। এটাকে যদি ক্যালকুলেট করো, এইখান থেকে যদি ক্যালকুলেট করো, আমি করে দেখাচ্ছি, 2s থাকবে ওপরে, নিচে এসটা কমন যাবে, 1/V1 + 1/V2, এমনটাই হবে তো। দেখো এস কেটে যাচ্ছে, 2 থাকছে, নিচে এলসিএম করবা V1 V2, এটাকে উপরে উঠিয়ে দিলাম, আর এখানে থাকবে V1 + V2, যেটা এই জায়গাটায় লিখেছি। ফর্মুলা হিসেবে তুমি মুখস্থ রেখেও দিতে পারো 2V1 V2/V1 + V2, কিন্তু কখন ইউজ করবে এই ফর্মুলাটা? যখন ডিস্টেন্স ইকুয়াল কভার করবে, যখন ডিস্টেন্স ইকুয়াল কভার করবে আর স্পিড আলাদা থাকবে, তখন আমরা এটা ইউজ করবো, ঠিক আছে। এই ফর্মুলাটাকে না এরকমভাবেও লেখা হয় কোনো কোনো সময়, যে 2/V = 1/V1 + 1/V2, কখনো কখনো এটাও লেখা হয়, একই জিনিস। এই দেখো 2 আছে, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড V, এটাকে নিচে নামিয়ে দেবো, বাকিগুলোকে উপরে উঠিয়ে দেবো, তাহলে এই ফর্মটা আসবে। এটাকে হারমোনিক মিন বলা হয়, হারমোনিক মিন। মিন মানে অ্যাভারেজ, অ্যাভারেজ বের করার অনেকগুলো প্রসেস আছে, তার ভিতরে এটা হলো হারমোনিক মিন, ঠিক আছে, মনে রাখো জাস্ট এইটুকু।
তাহলে এরকমভাবে বের করতে পারি বা এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারি। আর আমি তো বলবো ফর্মুলা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম এটাই করবো সবসময়। হয়ে গেছে এতটুকু। নেক্সট পয়েন্টটা দেখো, ইফ দ্য পার্টিকলস ট্রাভেলস উইথ স্পিডস v1 v2 v3 ডিউরিং টাইম ইন্টারভালস দিয়ে দিয়েছে, দেন অ্যাভারেজ স্পিড। এখন ভেলোসিটি আর টাইম দেওয়া আছে, অ্যাভারেজ স্পিড বের করতে হবে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা উপরে কী হয়, ডিস্টেন্স টোটাল, আর নিচে টাইম। টাইম নিয়ে অসুবিধা নেই, টোটাল টাইম দেওয়া আছে প্লাস করে দিলাম, কিন্তু ডিস্টেন্স দেওয়া নেই। এবার ডিস্টেন্স কী করে বের করবো? দেখুন ডিস্টেন্স বের করতে গেলে অবশ্যই স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? ডিস্টেন্স কী করে বের করতে হবে? স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে স্পিড দেওয়া আছে এখানে v1, টাইম কত লেগেছে t1, কতটা ডিস্টেন্স গেলো v1 t1, v2 t2, v2 এইভাবে যোগ করবো। একটাই জেনারেল ফর্মুলা, প্যারেন্ট ফর্মুলা, সেখান থেকে এত কিছু ইউজ করছি। নেক্সট পয়েন্টে, ইফ দ্য পার্টিকলস ট্রাভেলস উইথ স্পিড v1 v2, এবারে স্পিড বলে দিয়েছে, আলাদা আলাদা স্পিড নিয়ে যাচ্ছে v1 v2 ফর ইকুয়াল ইন্টারভ্যালস, মানে একই সময়ের জন্য। প্রথমে v1 ভেলোসিটি নিয়ে গেল t টাইমের জন্য, পরেও v2 ভেলোসিটি নিয়ে গেল t টাইমের জন্য। ডিস্টেন্স সেম না, কিন্তু ভেলোসিটি টাইম সেম, আর ভেলোসিটি পরিবর্তন হয়েছে। তাহলে তার ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড ফর্মুলা একটাই যাব, ডিস্টেন্স টাইম ইকুয়াল টাইম ইন্টারভাল আছে না, প্রথম ক্ষেত্রে টি ধরছি, পরেরটাও টি ধরছি, তাহলে টি প্লাস টি। প্রথমে কতটা ডিস্টেন্স গেল v1 ভেলোসিটিতে t1 টাইমে, তাহলে v1 টি। তারপরে v2 স্পিডে গেল টি টাইমে, v2 টি। বোঝা গেছে এইটুকু, v1 প্লাস v2 বাই টি। তাহলে এটা খুব ইজি। যদি তোমার ইকুয়াল টাইম ইন্টারভাল থাকে তাহলে ভেলোসিটিকে, মানে সরি ভেলোসিটি বলছি, স্পিডকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড, নর্মাল মিন যেটা করি আমরা। হয়েছে? এই ছিল তোমার ফর্মুলা। আরও আছে কি? নেই আর। অ্যাভারেজ স্পিড বের করার এই কয়েকটা ফর্মুলা, একটাও ফর্মুলা মুখস্থ করতে হবে না, কোনো দরকার নেই। তাড়াতাড়ি করে প্র্যাকটিস করে, মানে এত প্র্যাকটিস করবো যেন তাড়াতাড়ি করতে পারি পরীক্ষার হলে বসে। হলো? আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলে একটা টার্ম হয়। ধরো কোনো একটা কার স্পিডে চলছে, এর স্পিড কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো ফিক্স থাকছে, বিভিন্ন টাইমে বিভিন্ন রকম। বাট কোনো একটা পার্টিকুলার টাইম আফটার t = 5 সেকেন্ড স্টার্ট করলো, 5 সেকেন্ড পরেই আমার ভেলোসিটি দরকার। বুঝতে পারছি আমার কথা? বারবার ভেলোসিটি বলছি, ওটা স্পিড হবে। আফটার টাইম 5 সেকেন্ড আমি কী চাই? ওর স্পিডটা বের করতে চাই। তাহলে সেই মুহূর্তে যখন স্পিডটা বের করব, কী করে বের করব? তার বের করার প্রসেস হচ্ছে এটা, ডিএসডিটি, ডেরিভেটিভ ফর্ম করে বের করা। ঠিক আছে? ওপরে দেখো ডিস্টেন্সই আছে, নিচে টাইম আছে, শুধু ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, ডেরিভেটিভ। যখন আমি পার্টিকুলার ইনস্ট্যান্ট টাইমের জন্য বের করব, ক্লিয়ার আমার কথা? ইনস্ট্যান্ট টাইমের পরেই আবার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলা হচ্ছে এটাকে। এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে আমরা কী করে বের করব? ডিএসডিটি। একটাই ফর্মুলা, ডিস্টেন্স বাই টাইম, শুধু ডেরিভেটিভ ফর্মে লিখেছি। অসুবিধা নেই। এই রিলেটেড একটা প্রবলেম করে নিই। দেখো ফর্মগুলো দেখে বুঝতেই পারছি আমি যে ফর্মুলা শিখালাম সেগুলোই আছে এখানে, এবং এটা মেন 2011। ঠিক আছে? যেই মেনে 2011 এসেছে। সিম্পল জিনিস আছে, দেখো। এটা হবে অ্যান্সার v1 প্লাস v2 পড়লে না? পড়িনি। এটাও হতে পারতো, এটাও তো ছিল তোমার ফর্মুলাতে। হ্যাঁ দাঁড়ান, তাহলে পড়তে হবে। তোমার এমটিটা বের করো না, তাহলে সুবিধা হবে তোমার। মেন 2011 দেখো। মোশন ইলাস্ট্রেট এইটা। দেখো প্রথম কী বলেছে? এ পার্টিকেল কভার্স হাফ অফ ইটস টোটাল ডিস্টেন্স। দেখো টোটাল ডিস্টেন্সের হাফ কভার করেছে উইথ স্পিড v1 অ্যান্ড দ্য রেস্ট হাফ ডিস্টেন্স উইথ স্পিড v2। বুঝতে পারলে? তাহলে টোটাল ডিস্টেন্স মনে করো এইরকম আছে, টোটাল ডিস্টেন্স আমি কত নেবো? 2s নিয়ে নিই, সুবিধা হবে। এসও নিতে পারতাম, আমি 2s নিয়ে নিলাম। তাহলে হাফ ডিস্টেন্স মানে এস ডিস্টেন্স গেছে উইথ স্পিড v1, আর পরের এস ডিস্টেন্স গেছে উইথ স্পিড v2। ক্লিয়ার এতটুকু? বলেছে ইটস অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য কমপ্লিট জার্নি। তো অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা, অ্যাভারেজ স্পিড ভি লিখে দিচ্ছি। অ্যাভারেজ স্পিড এই বের করার ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, শর্টে লিখলাম। টোটাল ডিস্টেন্স কতটা গেছে দেখো, এস প্লাস এস বা 2s টোটাল ডিস্টেন্স গেছে। টাইম তো দেওয়া নেই, টাইম বের করতে পারি আমি ডিস্টেন্স বাই স্পিড। প্রথমে এতটা সময় লাগলো, তারপরে এতটা সময় লাগলো। ক্লিয়ার হয়েছে? ক্যালকুলেট করো, এটা আসছে 2v1 v2 বাই v1 প্লাস v2, মানে হারমোনিক মিন যেটা করছিলাম। পারা যাচ্ছে? সি নাম্বারটা হয়ে গেল এটার। ইজি আছে তো? নেক্সট দেখো 2007 একটা কোশ্চেন এসেছে, এই তো এ কার। হ্যাঁ, এই কারেরই আমি ওটাই দেখছিলাম।
কী বলেছে দেখো, এ কার মুভস ফ্রম এক্স টু ওয়াই উইথ ইউনিফর্ম স্পিড ভি ইউ, তাহলে এক্স থেকে ওয়াইয়ে গেল, এখান থেকে এখানে গেল উইথ ইউনিফর্ম স্পিড ভি ইউ নিয়ে গেছে, অ্যান্ড রিটার্নস টু এক্স, মানে আবার ঘুরে এসেছে এখান থেকে আবার এখানে চলে আসলো, কত ভেলোসিটি নিয়ে আসলো, উইথ স্পিড ভিডি। দ্য অ্যাভারেজ স্পিড ফর দিস রাউন্ড ট্রিপ, এই পুরো ট্রিপটাতে তার অ্যাভারেজ স্পিড কত ছিল, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ওই দুটোকে যোগ করে হচ্ছে মানে হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, ইউনিফর্ম স্পিড বলেছে না, না অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে, হ্যাঁ ওখানে ইউনিফর্ম স্পিড দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ফর্মুলা ইউজ করতে চাও তাহলে তুমি কী করবে, এখানে তুমি দেখবে এখানে ডিস্ট্যান্স সেম আছে, টাইম সেম আছে, নাকি স্পিড সেম আছে। দেখো টাইম তো সেম নেই, বলে দেয়নি যে টাইম সমান টাইম এখানে এসেছে, ইকুয়াল টাইম ইন্টারভাল লেগেছে, বলে দেয়নি। কিন্তু এইটা বলেছে যে প্রথমে এক্স থেকে ওয়াইয়ে গেল, তারপরে ওয়াই থেকে এক্সে আসলো, তার মানে দেখো ডিস্টেন্সটা কিন্তু সেম কভার করলো, প্রথমে যতটা গেলো পরেও ততটা ডিস্টেন্সই আসলো, তার মানে ডিস্টেন্স সেম। আর ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে নর্মাল ফর্মুলা তুমি শিখেছো এখানে, ডিস্টেন্স যদি সেম থাকে এই যে ফর্মুলাটা, ইফ পার্টিকেল কভার ইকুয়াল ডিস্টেন্স, তাহলে কি হয়, হারমোনিক মিন টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু। ডি নম্বর, তাহলে আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজও করতে পারি, আর যদি মাথায় না আসে তাহলে বের করে নেব। আমি ডিস্টেন্স ধরে নিচ্ছি কত, এক্স থেকে ওয়াইয়ের ডিস্টেন্স এস ধরে নিলাম, তাহলে প্রথমে এস ডিস্টেন্স গেল, পরেও এস ডিস্টেন্সই ঘুরে আসলো, টোটাল ডিস্টেন্স কভার করলো 2s। প্রথমে গেছিলো ভি ইউ ভেলোসিটি নিয়ে, এস প্লাস ভিডি, পরে গেছিলো ভিডি ভেলোসিটি নিয়ে, তাহলে ওই ফর্মুলা এই একই ক্যালকুলেশন আসছে আবার, ভি ইউ ভিডি বাই ভি ইউ প্লাস ভিডি, ইজি হচ্ছে, এগুলো নিতে এসেছে। আচ্ছা এরপর আবার একটা কনসেপ্টে চলে যায়, স্পিড হয়ে গেল, এবার স্পিডের ভাই অনেকগুলো টার্ম শেষ নেই, চলো করতেই থাকবো। অ্যাক্সেলারেশন রিটার্ডেশনে গিয়ে শেষ হবে, তারপরে ডাইনামিক্সে গিয়ে আবার ফোর্স শুরু হয়ে যাবে। ভেলোসিটি দেখো এবার, স্পিডের ভাই ভেলোসিটি, যেভাবে ডিস্টেন্সের ভাই ডিসপ্লেসমেন্ট ছিল কঠিন, সেরকম ভেলোসিটিটা জটিল আকার। ভেলোসিটি ওই আগের ফর্মুলাই হবে, শুধু এখানে ডিসপ্লেসমেন্ট চলে আসবে। ক্লিয়ার আমার কথা, ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন সেটাকে আমরা বলবো ভেলোসিটি, ঠিক আছে। এটাকেও ভি দিয়ে প্রকাশ করি, তো এটার যদি ইউনিট দেখতে চাই অবশ্যই এসআই ইউনিট হবে মিটার, সিজিএস ইউনিট সেন্টিমিটার, তাই যা বলবো তাই সত্যি। ওপরে ডিসপ্লেসমেন্ট ইউনিট কি, মিটার, আর টাইম টেকেন এল, মানে এসএস সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর সিজিএস সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মনটা দিকে রাখতে হবে, আমি যা বলছি তাতে হুম করছো। এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড, সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ডাইমেনশন যদি বলি, ভেলোসিটির ডাইমেনশন স্পিডের ডাইমেনশনের সাথে সেম, কারণ উপরে এল আছে নিচে টি আছে, -1 হয়ে গেল। স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি, এটা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি। এখানে ডিসপ্লেসমেন্ট আছে, ভেলোসিটিকে উল্লেখ করতে গেলে অবশ্যই আমাকে ডাইরেকশন উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে, যে এর স্পিডটা কোশ্চেনও থাকবে যে কোন ডিরেকশনে গেল, ডিরেকশন থাকবে, ওই তোমার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো দিয়ে আসবে, তো পড়বো, এখন চাপ নেওয়ার দরকার নেই, এখন জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো আগে। তাহলে ভেলোসিটি জিনিসটা বুঝতে পেরে গেছো। আচ্ছা ভেলোসিটি 0 হতে পারে, কারণ ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে, হ্যাঁ, তাহলে ভেলোসিটিও 0 হতে পারে। ডিসপ্লেসমেন্ট পজিটিভ হতে পারে, তাই ভেলোসিটি পজিটিভ হতে পারে। ডিসপ্লেসমেন্ট নেগেটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে ভেলোসিটিও নেগেটিভ হতে পারে। ভেক্টর কোয়ান্টিটি পজিটিভ, জিরো, নেগেটিভ সবই হতে পারে, ঠিক আছে। কিন্তু স্পিডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, স্পিডের ক্ষেত্রে 0 কখনোই হতে পারে না যদি মোশনে চলে আসে, 0 মোশনের ক্ষেত্রে সম্ভব না, রেস্টে থাকলে। আর নেগেটিভ কখনোই হবে না, অলওয়েজ পজিটিভ, মোশনে আসলেই পজিটিভ হলো। তাহলে ভেলোসিটি তোমার ক্লিয়ার হয়ে গেল। ভেলোসিটি একই রকমভাবে ভেলোসিটিকে দুই ভাগে ভাগ করছে, ইউনিফর্ম, নন ইউনিফর্ম। ইউনিফর্ম মানে বুঝতে পারছো, ইকুয়াল টাইম ইন্টারভাল যদি থাকে, টাইম ইন্টারভালে তুমি ইকুয়াল ডিস্টেন্স কভার করছো, ইকুয়াল ডিস্টেন্স নয় ইকুয়াল ডিসপ্লেসমেন্ট কভার করছো, তাহলে তোমার হয়ে যাবে সেটা ইউনিফর্ম ভেলোসিটি। আর এটা কি হয়ে যাবে, তুমি ইকুয়াল টাইম নিচ্ছ, ইকুয়াল টাইম ইন্টারভাল, বাট আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হতে থাকছে, ঠিক আছে। তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার নন ইউনিফর্ম ভেলোসিটি, নতুন কিছুই নয়, স্পিডের মতোই আছে। তো যখন নন ইউনিফর্ম চলে আসবে তাহলে আমাকে অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে, আর অ্যাভারেজ বের করার ফর্মুলা একই জিনিস, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম।
যখন বলবো এটাকে অ্যাভারেজ স্পিড তখন এটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিফারেন্স বোঝা যাচ্ছে? ইনস্ট্যান্টেনিয়াস আগের মতোই, যদি কোনো একটা পার্টিকুলার টাইমে আমাকে বের করতে হয় ইনস্ট্যান্টেনিয়াস, তাহলে সেটা কী করে বের করবো? ডেরিভেটিভ করে বের করবো, ডিএসডিটি বা ডিএক্সডিটি। হলো? এবার ভেলোসিটি রিলেটেড প্রবলেম, প্রিভিয়াস ইয়ার থেকে প্রবলেমগুলো আমি এখানে দিয়েছি যা আছে। 3 নম্বর যে প্রবলেমটা দেখো, এটা 2006 এসেছে। পড়ে নাও একবার কোশ্চেনটা কী আছে। A car runs at a constant speed on a circular track of radius 100 meter. Taking 62.8 seconds for every circular lap. The average velocity and average speed for each circular lap respectively. মানেটা দেখো কি বলতে চাইছে, যে একটা সার্কুলার পাথ আছে, এরকম একটা সার্কুলার পাথ, অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিডটা বার করতে বলেছে, দুটোই বের করতে বলেছে। তো পথটা কেমন আছে? এরকম সার্কুলার পথ আছে, সার্কুলার পাথে যাচ্ছে, এই ট্র্যাকটাতে যাচ্ছে। এই যে সার্কুলার ট্র্যাকটা, এর রেডিয়াস বলে দিয়েছে। কত বলে দিয়েছে রেডিয়াসটা? রেডিয়াসটা 100 মিটার বলে দিয়েছে। একটা পুরো পাক নিতে, মানে এই সার্কুলার লুপটাকে একবার ঘুরতে টাইম যেটা লাগে সেটা হচ্ছে 62.8 সেকেন্ড। তাই তো বলেছে? টাইম কত লাগছে? 62.8 সেকেন্ড ফর এভরি সার্কুলার ল্যাপ। এবার আমাকে বের করতে হবে অ্যাভারেজ ভেলোসিটি কত হলো, অ্যাভারেজ স্পিড কত হলো ফর ইচ সার্কুলার ল্যাপ, প্রত্যেকটা সার্কুলার ল্যাপের জন্য। তাহলে আমি ধরে নিচ্ছি যে শুরু করলো এখান থেকে, গেল এইভাবে গিয়ে আবার এখানে চলে আসলো, তাহলে তোমার একটা সার্কুলার ল্যাপ কমপ্লিট হয়ে গেল। এবার দেখো ডিস্টেন্স কতটা কভার করলো এই সার্কুলার ল্যাপের জন্য। ডিস্টেন্স যেটা কভার করবে সেটা হবে এই সার্কুলার ল্যাপটার সার্কামফারেন্স, মানে 2πr, পরিধি যেটাকে বলি আমরা, ঠিক আছে? 2πr এতটা ডিস্টেন্স কভার করলো। কী করে বের করবো? 22/7 ইন্টু আর মানে কত? 100 মিটার। তাহলে এত মিটার ডিস্টেন্সও কভার করলো, টোটাল ডিস্টেন্স, এবং টাইম কত লাগলো? 62.8 সেকেন্ড। তাহলে আমি যদি বলি যে অ্যাভারেজ স্পিড কত হলো, অ্যাভারেজ স্পিড শর্টে লিখে দিলাম, অ্যাভারেজ স্পিড বাই টাইম, টোটাল ডিস্টেন্স, মানে এটা বাই যে 62.8 সেকেন্ড, 62.8 সেকেন্ড। এটাকে ক্যালকুলেট কীভাবে করবো দেখো, কোনো ক্যালকুলেটারের প্রয়োজন নেই। এই 22/7টাকে 3.14 ধরে নেব। কেন ধরে নিলাম আমি বুঝতে পারছি, 314 এখানে 628 ডবল হচ্ছে, দেখো বোঝা যাচ্ছে না? সুবিধা হয়ে যাবে ক্যালকুলেশন। হ্যাঁ, মানে 2 দিয়ে কেটে যাবে তো। হ্যাঁ, তাহলে এখান থেকে দশমিক উঠছে, নিচে 100 থাকছে, 100 এখানে দশমিক উঠে যাচ্ছে, 10 থাকছে। আচ্ছা, হলো 100 হবে অ্যানসার। কেটে গেল, এটা 2 কেটে গেল, 10, তার মানে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড। কিন্তু যদি বলতো যে অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? অ্যাভারেজ ভেলোসিটির এইটা কি সূত্রটা? অ্যাভারেজ ডিস্টেন্স, সরি অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাভারেজ নয়, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এটা ছিল ভেলোসিটির ফর্মুলা। এবার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে দেখো, এইখান থেকে শুরু করে এইখান থেকে আবার এখানে চলে এসেছে। ডিসপ্লেসমেন্ট মেজার করার প্রসেস, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে দূরত্ব দেখা, ইনিশিয়াল ফাইনালের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, জিরো হবে। টাইম যাই হোক দেখার দরকার নেই, তাহলে অ্যাভারেজ স্পিড হয়ে গেল 0। পারা যাচ্ছে তো? অসুবিধা নেই। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে 1991 এ কার মুভস। আচ্ছা না, এটা নিজে নিজে করো। আচ্ছা, মানে এখানে বলতে চেয়েছে যে দুটো আলাদা আলাদা স্পিডে গেছে, একটা 40 কিলোমিটার/আওয়ার আর একটা ভি, তো দুটো স্পিডে গেছে, তাহলে তাদের অ্যাভারেজ স্পিড পাওয়া যাবে নিশ্চয়ই। অ্যাভারেজ স্পিডটা বলেই দিয়েছে কোশ্চেনে যে 48 কিলোমিটার/আওয়ার। তুমি নিজের মতো অ্যাভারেজ স্পিড বের করবে ফর্মুলা ওয়াইজ, দিয়ে 48-এর সাথে ইকুয়াল করবে, তাহলে স্মল ভি এর ভ্যালুটা পেয়ে যাবে। বুঝতে পারলে? তো মনে করো এখন তোমার অ্যাভারেজ স্পিডটা দেওয়া নেই, 48 কিলোমিটার দেওয়া নেই, এটা দেওয়া নেই, মনে করো এটা কেটে দিলাম। কী দেওয়া আছে? যে 200 মিটার গেছে, এ কার মুভস 200 মিটার। এই 200 মিটারের ফার্স্ট হাফ মানে কতটা? ফার্স্ট হাফ মানে হচ্ছে 200 মিটারের ফার্স্ট হাফ কতটা? 40। শোনো ভালো করে, 200 মিটার, হ্যাঁ, তার ফার্স্ট হাফ কত হবে? তার হাফ কত হবে? ও মানে ফার্স্ট হাফ মানে 100। তাহলে প্রথম 100 মিটার গেছে 40 কিলোমিটার/আওয়ারে, তাহলে একে কত যাবে? আর পরের 100 মিটার গেছে ভি স্পিডে। তুমি অ্যাভারেজ বের করবে, অ্যাভারেজের যা ফর্মুলা ছিল এই দুটো দিয়ে তুমি অ্যাভারেজটাকে বের করো, তারপরে করছি। ক্ল্যারিটির জন্য আমি করে দিচ্ছি, দেখো প্রথমে 100 মিটার গেছে, তারপরে আবার সেকেন্ড হাফে আবার 100 মিটার গেছে,
তো 100 মিটার মানে কত মিলিমিটার, কত কিলোমিটার? 100 মিটার মানে হচ্ছে 100 বাই 1000 মানে 0.1 কিলোমিটার। সিমিলারলি এটাও 0.1 কিলোমিটার। তাহলে 0.1 কিলোমিটার গেছে, 0.1 কিলোমিটার গেছে। কেন আমি কিলোমিটারে কনভার্ট করলাম? আনসারেও কিলোমিটার পার আওয়ারই আছে, তাহলে ইউনিটটাকে আমি কিলোমিটারে রাখলাম। ঠিক আছে দাদু? এবার যখন বের করব যে অ্যাভারেজ স্পিড কত, তো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা একটাই, জেনারেল ফর্মুলা, একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হবে। হয়ে গেছে, একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হবে। দেখো স্পিডের হচ্ছে টোটাল, আরেকবার লিখে দিচ্ছি ফর্মুলাটা, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, কতটা টাইম নিচ্ছে। তো ডিস্টেন্স তো তুমি বুঝতেই পারছো যে প্রথম হাফে গেছে 0.1 কিলোমিটার, পরের হাফে 0.1 কিলোমিটার, মোট কথা 0.2 কিলোমিটার গেছে, 200 মিটার গেছে। প্রথম হাফে যে টাইমটা লেগেছে সেই টাইমটা বলা নেই এখানে, আমার তো টাইম বসাতে হয় ফর্মুলায়, টাইমটা বলা নেই, কিন্তু বলেছি যে প্রথম হাফে 40 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে গেছিলো। তাহলে প্রথম হাফে যে টাইমটা লাগলো ডিস্টেন্স বাই স্পিড, এটা টাইম লাগলো। পরের হাফে যে টাইমটা লাগলো ডিস্টেন্স বাই স্পিড, বোঝা গেছে? ওপরে আসলো কত? 0.2, নিচে 0.1টাকে কমন নিয়ে নিলাম, 1/40 প্লাস 1/v, এটা কাটলে কত হবে? 2 হয়ে যাবে। তাহলে আলটিমেট তোমার কি আসলো এখানে? 2/1/40 প্লাস 1/v, এটা আসলো। এই যে স্পিডটা বেরালো এটা তো অ্যাভারেজ স্পিড, কোশ্চেনে তো বলেই দেওয়া ছিল অ্যাভারেজ স্পিড কত হয়েছে, বলে দেওয়া ছিল না? কত ছিল? 48 কিলোমিটার পার আওয়ার। ইকুয়াল করে দিলাম দুটোকে, বাকিটা ক্যালকুলেশন। কীভাবে ক্যালকুলেশন করবো? 2/48কে নিয়ে চলে আসলাম, আর এটাকে ওখানে উঠিয়ে দিলাম, এক্সচেঞ্জ, কোনাগুনি গুণ বলতে পারো। এই পুরো টার্মটাকে ওখানে গুণ করলাম, 48কে নিচে নিয়ে দিলাম। এটা কাটলে হবে 1/24 মাইনাস 1/40 ইকুয়াল টু 1/v। নর্মাল যেমন আমরা ক্যালকুলেশন করি, 1/1টা উঠিয়ে দিলাম, 1 কিছুই না, বাদ দাও। 24 আর 40-এর লসাগু করে নিতে হবে। কত হবে 24-40-এর লসাগু? করে নিই আমিও। 24-40, 2 দিয়ে 12, 20, 6, 10, 3, 5, তাহলে 2, 4, 8, 5, 40, 3, 4, 12, 120 হচ্ছে। 24 দিয়ে করলে কত হবে? 2, 4, 4, 3, 4, 12, 5 হবে, মাইনাস 40 দিয়ে করলে 3 হবে, 1/v। মানে এটা আসছে 2/120 ইজ ইকুয়াল টু 1/v, অর v ইজ ইকুয়াল টু 1/60, মানে 60 হবে, 60 হয়ে গেল, 60 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে আনসার। এই দেখো 60 কিলোমিটার পার আওয়ার। মানে অনেক সূত্র বসিয়ে করতে হবে। সূত্র একটাই, ফর্ম ক্যালকুলেশনটা বড় হচ্ছে, ক্যালকুলেশনের উপর ডিপেন্ড সব কিছু। মনে থাকবে কীভাবে গেলাম? যখনই আসবে অ্যাভারেজ স্পিডের গল্প, ওপরে টোটাল ডিস্টেন্স, নিচে টোটাল টাইম, তার জন্য যা যা করতে হয় সেগুলোই করব। যদি আসে অ্যাভারেজ ভেলোসিটি, ওপরে টোটাল ডিসপ্লেসমেন্ট, নিচে টোটাল টাইম, ব্যাস বাকি মানে এই ফর্মুলা দিয়েই অঙ্ক হবে সব, ম্যাক্সিমাম অঙ্ক এই ফর্মুলাই। নেক্সট যেটা আছে আমার 1991-এ এসছে, এ বাস ট্রাভেলিং দ্য ফার্স্ট, পেলে? পরেরটাই দেখো কী লেখা আছে, এ বাস ট্রাভেলিং দ্য ফার্স্ট 1/3 ডিস্টেন্স। জটিল করছে কোশ্চেনকে, দেখো টোটাল ডিস্টেন্স আমি এখানে দেখিয়ে দিচ্ছি এতটুকু, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স কত লিখবো? টোটাল ডিস্টেন্সকে এস লিখে দিই, টোটাল ডিস্টেন্স এস। তো ফার্স্ট 1/3 মানে দেখো এখান থেকে এতটুকু, এটাকে বলছি আমি s/3, 1/3। এতটা ডিস্টেন্স কভার করেছে কত ভেলোসিটি নিয়ে? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ভেলোসিটিটা 10 কিলোমিটার পার আওয়ার, ঘাবড়াবে না একদম। নেক্সট 1/3 মানে আরও s/3, এতটা ডিস্টেন্স কত স্পিড নিয়ে গেছে? 20 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড অ্যাট লাস্ট 1/3 মানে বাকিটা এই যে s/3 পড়ে থাকলো, সেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। 40 সরি 60 60 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজ স্পিড সব থেকে সহজ অঙ্ক। কী করে অ্যাভারেজ স্পিড বের করতে হয়? অ্যাভারেজ স্পিড টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। স্পিড বলেছি, তাহলে ডিস্টেন্স, স্পিড বললে ডিস্টেন্স। যদিও তুমি ফর্মুলা ভুল বসিয়েও ক্যালকুলেশন মিলিয়ে দিতে পারবে, কিন্তু এই কনসেপ্টে অন্যান্য প্রবলেমে গিয়ে আবার মিস্টেক করে দেবে। তো যাই হোক, প্রথম থেকে ক্লিয়ার রেখো। টোটাল ডিস্টেন্স আমি কি s/3 যোগ করবো নাকি একবারে এস লিখে দেবো? না, যোগ করবে। যোগ করলে কি হবে? যোগ করলে, হ্যাঁ, কারণ আমি টোটাল ডিস্টেন্সকে এস ধরেছিলাম।
তারপরে 3 ভাগে ভাগ করেছিলাম। তো টোটাল ডিস্টেন্স মানে এসি আসবে। তুমি যদি চাও s/3 লিখো, লাইন বড় হবে, হয়ে গেল। টোটাল টাইম দেওয়া আছে, টাইম না, টাইম দেওয়া কি করে বের করি? তাহলে টাইম হচ্ছে ওই s/3/10 ডিস্টেন্স বাই ভেলোসিটি। প্রথম ভেলোসিটি 10, তাই তো? আচ্ছা, তারপরে আবার ডিস্টেন্স বাই সেকেন্ড ভেলোসিটি, ও এটাকে ক্যালকুলেশন করলে ভেলোসিটি নয় অ্যানসার স্পিড 20, তারপরে s/3 আর এটা 60। ক্যালকুলেশনটাই হচ্ছে তোমার ঠান্ডা মাথায় করতে হবে, এইখানেই ভুল করবে সবাই। কি ভুল করবে দেখো, ওপরে এস রেখে দিলাম, সবগুলোতে s/3 আছে, s/3 কে কমনই নিয়ে নাও, ঝামেলা ছুটি। 1/10, 1/20, 1/60 এই সিসটা উপর উপরে কেটে যাবে, 1/3 হয়ে যাবে, ওটা কেটে গেল। নিচে 1/3টাকে 3টা উপরে উঠিয়ে দিলাম, উপরে 3/60 আচ্ছা নিচে লসাগু করব, হবে তো 60 হবে। আর তাহলে 6 প্লাস 3 প্লাস 1, তাহলে 3 60টা উপরে চলে গেল, আর নিচে কি থাকছে 10, 0 0 কেটে গেল 18। তারপরে কি বের করছিলাম? অ্যাভারেজ স্পিড বের করছিলাম 18 কিলোমিটার পার আওয়ার, সরি আওয়ার ভুল করেছি, চলো 18 কিলোমিটার পার আওয়ার। খুব ইজি ছিল না এটা? ওই জন্য আগে এসেছিল, এখন আসে না তো ইজি। দেখো 1991 এত আগে এসেছে। তো যা কনসেপ্ট 2023 এ আসেনি, ও 2023 এ কেমন সব এসেছিল, করাবো, ওটাও করাবো। দেখো 6 নম্বরে দেখো, আগে সহজগুলো করে নাও, তারপরে একটু জটিলে ঢুকবো। এটা 90 এসছে। এ কার কভার দ্য ফার্স্ট হাফ of the distance between two places at 40 and another half at 60 average speed of the car। এটা নিজে করো তো, এটা নিজে করো একদম। তো আনসার হয়ে গেল 48 কিলোমিটার পার আওয়ার। তবু আমি এখানে করে রাখলাম, পরে পিডিএফ দেখলে তোমার সুবিধা হয়ে যাবে। করা থাকলো এখানে, ইজি ছিল বলো? আচ্ছা এবার দেখো কোশ্চেনটা। টু কার্স পি অ্যান্ড কিউ স্টার্ট ফ্রম এ পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম। বুঝেছো কোথায়? 2016 দেখো একটা। টু কার্স পি অ্যান্ড কিউ স্টার্টস, টু কার্স পি অ্যান্ড কিউ স্টার্ট ফ্রম এ পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম। দুটো কার একই পয়েন্ট থেকে স্টার্ট করেছে, ঠিক আছে? কার দুটো নাম দিয়েছে পি অ্যান্ড কিউ, ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড দেয়ার পজিশন আর রিপ্রেজেন্টেড বাই, একটার পজিশনকে দেখো রিপ্রেজেন্ট করেছে এক্স পি ইজ ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। এক্স পির প্লাসে ব্যাকেটে যেটা টি লিখেছে, এটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে টি এর ফাংশন, ওটা টি নয় কিন্তু, ঠিক আছে? এটা হলো পি এর জন্য। আর একটা প্রকাশ করছে কার, কিউ এর। এক্স কিউ এই যে পাথটা ফলো করবে তার ফাংশনটা হচ্ছে এফ টি মাইনাস টি স্কোয়ার। তাহলে এই ফাংশন অনুযায়ী তারা পাথ ফলো করছে। অ্যাট হোয়াট টাইম ডু দ্য কার্স হ্যাভ দ্য সেম ভেলোসিটি? কোন টাইমে দুটো কারের সেম ভেলোসিটি আসবে? ভেলোসিটি দুটো যেন সেম হয়, বুঝতে পেরেছো এটুকু? তাহলে পি এই সমীকরণ অনুযায়ী ডিস্টেন্স ট্রাভেল করছে, কিউ এই সমীকরণ অনুযায়ী ডিস্টেন্স ট্রাভেল করছে। আমি কী করবো, দুজনের স্পিডটাকে বের করে নেবো, ভেলোসিটিটাকে বের করে নেবো। প্রথমে যদি এর ভেলোসিটি বের করতে চাই, ভিপি বলে দিচ্ছি, সেটা পি এর বের করছি। তো বুঝতেই পারছি যখন ফাংশান দেওয়া থাকবে তখন আমরা ডেরিভেটিভ ফর্ম দিয়ে বের করব। যখন টি এর ফাংশান, কোনো কিছুর ফাংশান থাকবে তখন আমরা কোন ফর্ম দিয়ে করবো, ডেরিভেটিভ ফর্ম দিয়ে করবো, ঠিক আছে? ডি ডিটি অফ এক্স পি, ডেরিভেটিভ জানো আশা করি। ডি ডিটি এক্স পিটা কত আছে, এটি প্লাস বিটি স্কোয়ার। এবার ডেরিভেটিভ করতে গেলে দেখো, প্রথমে এটির ডেরিভেটিভ করবো, এটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর টি এর ডেরিভেটিভ করলে হবে 1 প্লাস বিটা বাইরে বেরিয়ে গেল 2, টি স্কোয়ার আছে, পাওয়ার সামনে আসে আর উপরে একঘাত কমে যায়, হয়ে গেল। তাহলে আলটিমেট তোমার এটা বেরোলো এ প্লাস 2বিটি। এটা বেরোলো পি এর স্পিড, অবশ্যই টি এর উপর ডিপেন্ড করছে, টি যেমনভাবে চেঞ্জ হবে সেই অনুযায়ী স্পিডটা চেঞ্জ হচ্ছে। সিমিলারলি এর ক্ষেত্রে করব, এটার ক্ষেত্রে তো পি মাইনাস 2বিটি হবে। দেখা যাক কি হচ্ছে। এফ মাইনাস ভি কিউ ইকুয়াল টু ডি ডিটি অফ এক্স কিউ, তাই তো? একবারে লিখে দিলাম এফ টি মাইনাস টি স্কোয়ার। এফটা বাইরে বেরিয়ে যাবে, এফ বাইরে বেরিয়ে গেল, টি এর ডেরিভেটিভ কত হবে, 1 হয়ে গেল। আর হচ্ছে ওটা 2 হ্যাঁ 2t, ওটাই হবে, হলো এতটুকু। এবার কি করবো দেখো, কোশ্চেনে বলেছে যে অ্যাট হোয়াট টাইম, কোন টাইমে ডু দ্য কার্স হ্যাভ দ্য সেম ভেলোসিটি, দুটো কারের সেম ভেলোসিটি হবে। তো আমি কি করছি, এই ভেলোসিটি দুটোকে সেম করে দিচ্ছি। ধরে নিচ্ছি যে ভিপি ইজ ইকুয়াল টু ভিকিউ হয়ে গেছে, তাহলে এখান থেকে আমি টাইম পেয়ে যাবো। কী করে, ভিপিটা আছে এ প্লাস 2বিটি আর ভিকিউটা আছে এফ মাইনাস 2টি। এবার এখান থেকে টি বের করতে গেলে কী করতে হবে, টিগুলোকে একদিকে নিয়ে যেতে হবে, 2বিটি থাক, মাইনাস 2টিটা চলে আসলো প্লাস 2টি, এফ মাইনাস এ
ঠিক আছে, বা টি যদি কমন নিয়ে নিই কী পাবো ব্র্যাকেটের মধ্যে 2b + 2, আর এই দিকে কী আছে f - a, আর এই যে 2b + 2 এটাকে নিয়ে এসে ভাগ করে দিলাম 2b + 2, একবারে করেছি স্কিপ করে। আপত্তি আছে? নেই। অপশন কোনটা মিলছে দেখো, f - a, ডি নাম্বার অপশানে আছে। পারা গেল? কীভাবে করবো আরেকবার বলে দিচ্ছি আমি। যখন এরকম ফাংশন দিয়ে দিবে, ডিস্টেন্সের ডিসপ্লেসমেন্টের ফাংশন দিয়ে দিবে, দিয়ে স্পিড বা ভেলোসিটির কথা বলবে, তো ফাংশন থাকলেই মনে রাখবে আমরা ডেরিভেটিভ ফর্ম দিয়ে এগানোর চেষ্টা করবো। ঠিক আছে, ডেরিভেটিভ দিয়ে আমি ভেলোসিটি বের করলাম, ওটারও ভেলোসিটি বের করলাম, দুজনের ভেলোসিটি বেরিয়ে গেল। তারপরে কী করবো, কোশ্চেনে বলেছে সেম ভেলোসিটি হবে, সেম ভেলোসিটি করে দিলাম, টি এর ভ্যালুটা পেয়ে গেলাম। যদি অন্য কোনো টি এর বলতো না যে ইকুয়াল বলতো না, তাহলে কি করতাম? তখন তো সলভ করা যেত না, নিশ্চয়ই কোনো কন্ডিশন দিত। ইকুয়াল না দিলে হয়তো বলতো যে 2 টাইমস হবে, 3 টাইমস হবে, তখন আমি কী করতাম, যে ধরো বলে দিল যে ভিপিটা ভিকিউ এর 3 টাইমস হবে, তাহলে 3 × ভিকিউ করতাম, এটা ক্যালকুলেট করতাম তখন। ঠিক আছে, এই ক্ষেত্রে ইকুয়াল। নেক্সট কোশ্চেন, এটাও খুব সুন্দর একটা কোশ্চেন, এটাও 2016 এসছে। পড়ো। দুটো কোশ্চেন এসেছিল এখান থেকে। নিট 1 phase 1 phase 2, if the velocity of a particle is v = at + bt square, ভেলোসিটি দিয়ে দিয়েছি, আমি লিখে নেবো, তুমিও করো আমার সাথে, ঠিক আছে, at + bt square দিয়ে দিল, where a আর b constant, ঠিক আছে, আর then the distance traveled by it between 1 second and 2 second। আচ্ছা, এই ডিস্টেন্স ট্রাভেল বের করতে হবে কখন, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে। বুঝতে পারলে ব্যাপারটা, 0 থেকে 1 সেকেন্ড হলো, 1 থেকে 2 সেকেন্ড হলো, তো এই যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড হলো, এই টাইমের মধ্যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো বের করার প্রসেস দেখো কী করে করবো আমি এটাকে। এটা জানো তুমি যে v = হয় ds dt, ডেরিভেটিভ ফর্মে, এটা তো জানো। কিন্তু আমাকে এখানে বের করতে হবে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, তাহলে dsটাকে রাখি আর v dt করে দিই, গুণ করে দিলাম, ds = হলো v dt। এই যে ds = v dt, এটা কি রিপ্রেজেন্ট করছে দেখো, যে dt টাইমে v ভেলোসিটি নিয়ে গেলে ds ডিস্টেন্স কভার করে, কিন্তু আমি কি চাই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তাহলে এই জায়গাটাতে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ds বের করতে হবে ইন্টিগ্রেশন করে, আর এখানে করতে হবে v dt। অবশ্যই লিমিট যেটা হবে টাইমের, সেটা হবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, এটা হলো লিমিট। বোঝা গেছে এতটুকু কনসেপ্ট? আচ্ছা, ds এর ইন্টিগ্রেশন করে মনে করো s পেলাম, আমি ডিস্টেন্স পেলাম যেটা আমাকে বের করতে হচ্ছে, আর এটার ইন্টিগ্রেশন যদি করতে হয় ইন্টিগ্রেশন 1 to 2, তো আপনার এই যে at + bt ওটা তো এটা বসিয়ে দিলাম b এর জায়গায়। আচ্ছা, ইন্টিগ্রেশনের নিয়ম, কনস্ট্যান্ট বাইরে বেরাবে, টি আছে তার পাওয়ারে 1 বেড়ে যাবে আর নিচে ওই সংখ্যাটা বসে যাবে, এটাই তো রুলস। প্লাস বি বাইরে বেরিয়ে যাবে, টি এর পাওয়ারে 1 বেড়ে যাবে আর সেটাই নিচে বসে যাবে, 1 থেকে 2। দেখো বুঝলে কিনা? টি স্কোয়ার বলতে ওই যে ওই মাথার উপরে যেটা ছিল ওটা টি এর মানটা বসালাম, ইন্টিগ্রেশনের নিয়ম বলছি, এটি এটা সামনে বেরিয়ে যাবে, মানে কনস্ট্যান্ট অলওয়েজ বাইরে বেরিয়ে যাবে, আর টি ডেরিভেটিভে কী করতাম, এর পাওয়ার কমে যেত, ডেরিভেটিভ করলে এটা 1 আসতো, কিন্তু এখানে ডেরিভেটিভ করলে ইন্টিগ্রেশন করলে এর পাওয়ারে 1 বেড়ে যাবে, 1 ছিল 2 হয়ে গেল, আর নিচে সেই সংখ্যাটা বসে গেল। সিমিলারলি এখানে দেখো বি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, টি এর স্কোয়ার আছে, মানে ওখানে 1 পাওয়ার বেড়ে গেল, নিচে বসে গেল পাওয়ারটা। বুঝতে পেরেছি আমি। 2 সরি। এবার কি করব, লিমিট দেওয়া আছে 2 আর 1, তাহলে প্রথমে 2 বসাবো তারপরে 1 বসাবো। দেখো আমি একবারে ক্যালকুলেট করব, যদি আমি এখানে 2 বসাই, 2 এর স্কোয়ার কত, 4, 4/2 কত, 2, তাহলে এটা 2a হলো, প্লাস এখানে 2 বসালে 2 এর কিউব, 2 এর কিউব কত হবে, 2 এর কিউব 8, 8/3 হচ্ছে, কাটাকাটি যাচ্ছে না, তাই 8/3b থেকে গেল, হলো। মাইনাস, সূত্রের মাইনাস এটা। এবার কি করতে হয়, লোয়ার লিমিট বসাতে হয়, 1টাকে বসাতে হয়। 1 কি করে বসাবো, টি এর জায়গায় 1 হবে, তাহলে a/2 হচ্ছে, প্লাস এটা 1/3, মানে b/3 হয়ে গেল, ব্যাস। এবার ব্র্যাকেট উঠাও দিয়ে নিজে ক্যালকুলেট করো, 2a প্লাস 8b/3 মাইনাস a/2 মাইনাস b/3। নেক্সট এ যুক্ত টার্মগুলোকে এক জায়গায় রেখে ক্যালকুলেট করি, সুবিধা হবে, আর বি যুক্ত টার্মগুলোকে আরেক জায়গায় রাখি। বুঝতে পারছো?
2 এর সাথে তো নিচে 2 নেই। ঘাবড়ানোর কি আছে, ক্যালকুলেটার তুমি ইজিলি হবে। দেখো এটার এলসিএম করলে 2 হয়ে যাচ্ছে 4a মাইনাস এ, আর এটার এলসিএম করলে 3 হচ্ছে 8b মাইনাস বি, 3a/2 প্লাস এই যে এ নম্বরটা অপশন হবে 7b/3, তার মানে এ নাম্বার অপশন হয়ে গেল। সময় কোথায় লাগছে ক্যালকুলেশনে, এই টার্মগুলো এক্সট্রা, এগুলো জানতে মানে হবে। কাইনেমেটিক্সের কি শুধু ক্যালকুলেশনে শুধু ভর্তি, ফর্মুলা তো আছেই, ফর্মুলা মুখস্থ করতে হবে, সাথে ক্যালকুলেশন প্রচুর নামাতে হবে। এবার এটা স্পিডে হয়ে যাবে, আমি বোঝানোর জন্য তোমাকে এত ভেঙে ভেঙে বললাম, এখানে করলাম, এই লাইন থেকে এটা করা যাবে। হ্যাঁ সেটা করা ঠিক আছে, সেটা সময় যতটা পারবে কম নিয়ে করার চেষ্টা করবে। ক্লিয়ার হলো এত দূর পর্যন্ত? নেক্সট প্রবলেমে যাই। এটা দেখো নিট 2013, দ্য ডিসপ্লেসমেন্ট এক্স, পেয়েছ? দ্য ডিসপ্লেসমেন্ট, ওটা নয়, ওটা তো ছবি দেওয়া আছে, ওটা হ্যাঁ। দ্য ডিসপ্লেসমেন্ট এক্স অফ এ পার্টিকেল অফ মাস এম মুভিং ইন ওয়ান ডাইমেনশন আন্ডার দ্য অ্যাকশন অফ এ ফোর্স ইজ রিলেটেড টু টাইম বাই দিস। দরকার নেই, শুধু সমীকরণটার দিকে তাকাও, যে টি ইকুয়াল টু বলেছে √(x + 3), যেখানে টি ইজ টাইম অ্যান্ড এক্স ইজ দ্য ডিস্টেন্স, সরি ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? নেক্সট জানতে চেয়েছে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল হোয়েন ইটস ভেলোসিটি ইজ 0। দেখো ভেলোসিটি যখন 0 হয়ে গেছে তখন তার ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা বের করতে বলেছে। এইখান থেকে ডিসপ্লেসমেন্টটা কিন্তু খুব ইজিলি বের করা যায়। তুমি যদি এরকম করতে t - 3 = √(x) বা t - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স করতে পারতে না? তাহলে দেখো এখান থেকে এক্সটা ইজিলি বেরিয়েছে, এক্স ইকুয়াল টু হচ্ছে t - 3 তার হোল স্কোয়ার, মানে টি এর ভ্যালু বসালেই আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। কিন্তু টি এর ভ্যালুটাই ডিরেক্টলি দেওয়া নেই কোশ্চেনে। ভেলোসিটি যে 0 বলেছে, ভেলোসিটি 0 বলেছে, তাহলে ভেলোসিটি 0 থেকে আগে আমাকে টাইম বের করে নিতে হবে। ভেলোসিটির ওই একটা ফর্মুলা ছিল না, v = dx/dt। হ্যাঁ, এই ফর্মুলা থেকে আমি একটা টাইমটা বের করব, সেই টাইমটাকে তুলে এনে এই ফর্মুলাতে বসাবো, তবেই আমি এক্সট্রা পেয়ে যাব। এতটুকু ক্লিয়ার হলো? আমি কি বললাম? মানে ডেরিভেটিভ করে তারপর ওখানে গিয়ে বসাতে হবে, তাই তো? হ্যাঁ, ডেরিভেটিভ করতে হবে। কি বের করতে চাই? ভেলোসিটি বের করতে চাই। তাহলে ফার্স্ট স্টেপ আমার হচ্ছে ভেলোসিটি v বের করা। v এর জন্য দেখো dx/dt জানি, আচ্ছা d/dt-টা রেখে দিই। তো আপনি করলেন এক্ষুনি। হ্যাঁ, x মানে কি আছে দেখো, এই সমীকরণ থেকে যদি দেখো তাহলে x পাচ্ছ না, √x আছে। এই সমীকরণ থেকে তুমি x পেয়ে যাচ্ছ, বা এখান থেকে তুমি x পেয়ে যাচ্ছ। x এর বদলে কি আছে? t - 3 হোল স্কোয়ার, t - 3 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করা একটু কঠিন হয়ে যাবে, আমি তার জন্য এটা ভেঙে নেব। কীভাবে ভেঙে নিচ্ছি? a - b হোল স্কোয়ারের ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেল। এবার ডেরিভেটিভ সহজ হয়ে গেল। t স্কোয়ারের ডেরিভেটিভ মানে 2t 6 হয়ে গেল। কোশ্চেনে বলেছে ভেলোসিটি 0 হবে, তো একে 0 করে দাও। 0 করলে টি কত বেরাচ্ছে এখান থেকে? 6/2, 3 সেকেন্ড বেরাচ্ছে। তাহলে 3 সেকেন্ডে ভেলোসিটি 0 হবে, তাহলে 3 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে? দেয়ারফর x = এই যে ফর্মুলাটা এখান থেকে 3 - 3 হোল স্কোয়ার 0, ডিসপ্লেসমেন্ট 0। তার ভেলোসিটি 0 হলে ডিসপ্লেসমেন্ট সব সময় না, এই ক্ষেত্রে হলো, এই ক্ষেত্রে হলো, সব সময় তো হবে না। করা যেত। আরে একটা জিনিস দেখুন, যেসব ওই দেখবেন নিটের যেসব কোশ্চেনে 0 থাকে ওইটাই 0ই অ্যান্সার কিন্তু হয়, আমি দেখেছি। এটা তো টুকা দেওয়া হয়ে গেল, ধরো বেট করে তুমি দিচ্ছ, যদি না হলো তাহলে -5, মানে উল্টে 1 মাইনাস। তাহলে সাবধানে, ওই রকমভাবে করা যাবে না, টিক দেওয়া। বেশি সময় লাগবে না, দেখো ক্যালকুলেশন করতে বেশি সময় লাগলো না, বকর বকর করছি বলে একটু সময় লাগছে, আদারওয়াইজ তো নিজে ক্যালকুলেশন করলে তাড়াতাড়ি হয়ে যাবে। পারা গেছে তো এটা তুমি নিজে নিজে করো একবার, এখন কোশ্চেন দেখে, আমারটা না দেখে তুমি, তাহলে পেরে যাচ্ছ। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন, ক্যালকুলেশনের প্রয়োজন নেই, কনসেপ্ট দিয়ে করতে হবে। এটা করতে হবে না, এটা সব করাবো, বেছে বেছে আগে এগুলো করিয়ে তারপরে সব করছি। 2008-এর দেখো ওই ছবির কোশ্চেনটা, এ পার্টিকেল, হ্যাঁ পেয়ে গেছো। কী লেখা আছে? এ পার্টিকেল শোজ ডিস্টেন্স টাইম কার্ভ। যদিও ডিস্টেন্স টাইম কার্ভ এটা পরের দিনের ক্লাসে আমি তোমাকে করাবো, তবুও দেখে নাও, বোঝা যাবে। এই কার্ভটা দেওয়া আছে, একদিকে টাইম আর একদিকে নিয়েছে ডিস্টেন্স, একদিকে টাইম একদিকে ডিস্টেন্স, মানে টাইমের সাথে সাথে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। কীভাবে চেঞ্জ হচ্ছে বলে দিয়েছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, এরকম পয়েন্টগুলো দেওয়া আছে 4টা। দ্য ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ অ্যারাউন্ড দ্য পয়েন্ট। কোন পয়েন্টে
ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া যাবে, ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া যাবে। তো মনে করো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। ইনস্ট্যান্টেনিয়াস আসতে গেলে কী করি আমরা? ডেরিভেটিভ করি। আর এইখানে যে তোমার ছকটা দেওয়া আছে, মানে ছবিটা দেওয়া আছে, ছবিটা এরকম দেওয়া আছে, এইরকমভাবে দেওয়া আছে, ঠিক আছে? এটা হলো তোমার এ পয়েন্ট, এখানে বলেছে একটা বি পয়েন্ট, এই জায়গাটাই সি পয়েন্ট অ্যান্ড লাস্ট ডি পয়েন্ট। যদি কোনো একটা ডিস্টেন্স টাইম গ্রাফ তোমাকে দিয়ে দেয়, টাইম ভার্সেস ডিস্টেন্স এরকম যদি গ্রাফ দিয়ে দেয়, আর ধরো মনে করো এই রকম ধরনের একটা সরলরেখা আছে, তাহলে সবসময় মনে রাখবে যে যে পয়েন্টে আমাকে ভেলোসিটি বের করতে বলবে বা স্পিড বের করতে বলবে, সেই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করে দেবো। এরকম একটা ট্যানজেন্ট ড্র করে দিলাম, ঠিক আছে? এই ট্যানজেন্টে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, দ্যাট ইজ থিটা। তো যদি আমি এই থিটার ট্যান নিয়ে নিই, ট্যান থিটা, তাহলে সেটা প্রকাশ করবে এক্স বাই টিকে। ট্যান থিটা কাকে প্রকাশ করবে? এক্স বাই টিকে, যেখানে এক্সটা হচ্ছে এটা মানে ডিসপ্লেসমেন্ট যা থাকবে এখানে, আর টাইমটা হচ্ছে এখানে মানে টাইম সময় হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রকাশ করবে ট্যান থিটাকে। এক্স বাই টি মানেই কিন্তু ভেলোসিটি, যদি এখানে ডেরিভেটিভ ইউজ করে দিই ডিএক্স ডিটি হয়ে যাবে, আর ডিএক্স ডিটি মানে ভেলোসিটি, মানে ট্যান থিটাটাই ভেলোসিটিকে প্রকাশ করছে। এই ট্যান থিটাটা যত বেশি হবে ভেলোসিটি তত বেশি হবে, মোট কথা থিটা বেশি হতে হবে। এবার তুমি চলে আসো এই ছবিটাতে, থিটা দিয়ে সব থেকে বেশি হবে, দেখা যাক কোথায় হচ্ছে। এই পয়েন্টে যদি আমি করি তাহলে এইরকমভাবে থিটা ক্রিয়েট করছে, এই পয়েন্টে যদি করি প্রায় এরকমভাবে থিটা ক্রিয়েট করছে, ছবিটা হিজিবিজি হবে। আর এখানে যদি করি তাহলে এইরকমভাবে একটা থিটা ক্রিয়েট করছে, ঠিক আছে? সব থেকে বেশি থিটা হবে যেটা যত বেশি খাড়া আছে, যেটা বেশি লম্বভাবে লম্বের দিকে চলে গেছে, খাড়া হয়ে গেছে। দেখো এটা অ্যাঙ্গেল, এটা থিটা। যদি আমি এই দাগটাকে আরও খাড়া করে দিই তাহলে অ্যাঙ্গেল বেরিয়ে যাচ্ছে, আরও খাড়া করে দিচ্ছি আরও অ্যাঙ্গেল বেরিয়ে যাচ্ছে। তার মানে সি পয়েন্টে কিন্তু সব থেকে বেশি খাড়া হয়ে যাচ্ছে জিনিসটা, নদীটা সব থেকে বেশি হচ্ছে, তাই সি পয়েন্টে ভেলোসিটিটা সব থেকে বেশি। ক্লিয়ার হলো আমার কথা? ট্যানজেন্ট আঁকতে হয় কি করে? ট্যানজেন্ট কী করে আঁকবে? কোনো একটা কার্ভ তোমাকে দিয়ে দিল, মনে করো এরকম একটা কার্ভ দিয়ে দিল, স্পর্শক যদি আঁকতে হয় তাহলে সেই কার্ভের উপর যে বিন্দুতে স্পর্শক আঁকতে বলবে সেই বিন্দুকে ছুঁয়ে যাবে এমন একটা সরলরেখা। অবশ্যই সেটা ব্যাসার্ধের সাথে লম্ব হবে, এত জানার দরকার নেই, শুধু এইটুকুর জন্য ছুঁয়ে যাবে এরকম একটা স্পর্শক। তাহলে আমি যদি এরকম একটা কার্ভ আঁকি, এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকতে গেলে এরকম ছুঁয়ে যাবে, এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকতে গেলে এইরকম ছুঁয়ে যাবে, বুঝতে পারছো? এখানে আঁকবো এরকম ছুঁয়ে যাবে, এটাকে বলছি ট্যানজেন্ট। তো এই ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেলটা করবে, অ্যাঙ্গেলটা যত বেশি হবে ডিএক্স ডিটি তত বেশি হবে। তার মানে এখানে ডিএক্স ডিটি সব থেকে বেশি হবে সিতে। বা তুমি এরকমভাবে মনে রাখবে যেটা যত বেশি খাড়া হয়ে যাচ্ছে, দেখো সি অনেক বেশি খাড়া হয়ে গেছে, আর এই জিনিসগুলো প্রায় শুয়ে আছে, অনেকটা নিচু হয়ে আছে, তার মানে সি বিন্দুতে ভিটা সব থেকে বেশি। বোঝা গেছে? ম্যাক্সিমাম অঙ্কের প্রয়োজন পড়লো না, কনসেপ্ট দিয়ে হয়ে গেল। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখো 2007-এ। দ্য পজিশন এক্স অফ এ পার্টিকেল, দ্য পজিশন এক্স অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু টাইম টি। টাইমের রেসপেক্টে কোনো একটা পার্টিকেলের পজিশন এক্স কীভাবে ভ্যারি করে করতে হবে, দেখা যাক। পুরো কোশ্চেন পড়লেই বুঝিয়ে যাবো। এরকম একটা ফর্ম দেওয়া আছে যে এইভাবে পজিশনটা ভ্যারি করছে, এক্স ইজ ইন মিটার্স, টি ইন সেকেন্ড বলে দিয়েছে। হোয়াট উইল বি দ্য পজিশন অফ দিস পার্টিকেল হোয়েন ইট অ্যাচিভস ম্যাক্সিমাম স্পিড অ্যালং প্লাস এক্স ডাইরেকশন। বলছে যখন ভি ম্যাক্সিমাম হয়ে যাবে, ভেলোসিটি যখন ম্যাক্সিমাম হয়ে যাবে, সেই মুহূর্তে এর পজিশন কত হবে, মানে এক্সের ভ্যালুটা কত হবে। যদি বলে দিত টি, যে এত সময়ে পজিশনটা কত হবে, তাহলে বের করে নিতে পারতাম টি এর ভ্যালু বসিয়ে, কিন্তু কোশ্চেন এত সহজ তো দেবে না, টাইম বলে দেবে না। টাইমটাকে এখন আমাকে বের করতে হবে। এখন টাইমটা আমি কীভাবে বের করবো? কোশ্চেনে বলেছে ম্যাক্সিমাম স্পিড যখন পাবো, ঠিক আছে? এই যে ম্যাক্সিমাম স্পিড কখন পাওয়া যাবে সেটা আগে বের করি। কী করে করবো? তার জন্য ভি ইকুয়াল টু কত হবে? ডিএক্স ডিটি। ভি ইকুয়াল টু কী হবে? ডিএক্স ডিটি। ডিডিটি লিখে দিলাম। এক্সের জায়গায় তুমি লিখছো 9t স্কোয়ার মাইনাস টি কিউব। ডেরিভেটিভ করবো, 9 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, 2 সামনে আসবে, এক ঘাত কমে গেল, 3 সামনে আসলো, স্কোয়ার হয়ে গেল। তার মানে এটা হলো 18t মাইনাস 3t স্কোয়ার। কী লাভ হলো? ভেলোসিটি বের করলাম। এখানে বলেছে ভেলোসিটি ম্যাক্সিমাম হতে হবে। যদি ভেলোসিটি 0 বলতো তাহলে না এটাকে 0 করে দিতাম, 0 তো বলেনি, ম্যাক্সিমাম বলেছে। এখন ম্যাক্সিমাম মান কত হবে আমি তো জানি না। তো তার জন্য কী করবো? দেখো ম্যাক্সিমাম বের করার জন্য তুমি এটাকে আবার ডেরিভেটিভ করবে। ম্যাক্সিমাম মান বের করার জন্য তুমি আর একবার ডেরিভেটিভ করবে ডিভিডিটি, বা এরকম বলতে পারো d2x
DT2 ক্লাস 11 বা 12 ম্যাথমেটিক্সে পড়েছো এটা, যে ডবল ডেরিভেটিভ বের করতে হয় চরম বা অবম মান বের করার জন্য। এইটার আমি ডবল ডেরিভেটিভ করি 3t 18 60 হয়ে গেল। যখন চরম বা অবম মান পাওয়া যাবে অর্থাৎ ম্যাক্সিমা আর মিনিমা পাওয়া যাবে, সেই মুহূর্তে ডবল ডেরিভেটিভ হয়ে যায় 0। মনে থাকবে এটা। এইখান থেকে তুমি টি এর ভ্যালু পেয়ে যাচ্ছ কত, 3, 18/6, 3 হয়ে গেল টি এর ভ্যালু। এবার এই টি এর ভ্যালুটা নিয়ে এসে এখানে বসতে দাও, তাহলেই তো পজিশন পেয়ে গেলাম। x = 9 × 3² - 3³ 9 × 9 - 27, 81 - 27 মানে 54। বোঝা গেছে? আনসার কোনটা? এ নাম্বার আনসার। পারা গেল? মানে ফর্মটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ডেরিভেটিভ করতে হবে, কিন্তু এই যে এত দূর করে এসে থেকে যাবো, কারণ আগের প্রবলেমগুলো তো এত দূর করেছিলাম আমরা, এটা বুঝতে পারতাম না যে ডবল ডেরিভেটিভ করতে হবে। কেন বুঝতে পারলাম? কোন লাইনের জন্য? ম্যাক্সিমাম বললেও আমরা করতাম, মিনিমাম বললেও তাই। তখন আমার নেগেটিভ অ্যানসারটা আসতো। নেগেটিভে আসতো না, মানে তুমি ডবল ডেরিভেটিভটাকে 0 করতে টাইম একটা কিছু পেয়ে যেতে। ঠিক আছে, এগাবো পরের নম্বরে। 2006 এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন। বল, আমি যে বছরে জন্ম হয়েছি সে বছরের সব দিয়ে দিয়েছে নিটের। তাহলে 2006 থেকে 23 কত বছর হলো? 4, 3, 7, 10, 17 বছর। এত কম? মাধ্যমিক কততে হয়? 15তে বা 14তে? 14, 15, 16, 17, ঠিক আছে। 12 কোশ্চেন দেখো কি বলেছে। এটা চাইলে নিজে করতে পারো, হ্যাঁ নিজে করো, এটা পজ করে দিচ্ছি, তুমি নিজে করো। তাহলে 12 নম্বর হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন আছে দেখো 19। এটারই আর একটা পার্ট হচ্ছে মোশন ইন এ প্লেন। হ্যাঁ 2005-এ একটা এসেছে দেখো, তোমার -1 বছরে। তাহলে জন্ম হয়নি। হ্যাঁ তো -1 বছর হলো ওটা। 2005-এ কি বলেছে? দ্য ডিসপ্লেসমেন্ট এক্স অফ এ পার্টিকেল ভ্যারিজ উইথ টাইম। টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। ফর্মটাকে দেখো কেমন দিয়েছে, ফর্মটা দেখেই ভয়ানক লাগবে। না, ওটা ইর মাথায় এক্স হলে যেমন একটা সূত্র ছিল ওটাই হয়ে যায়। একদম e পাওয়ারে -α t তো এটাই থাকবে আমার b e টু দি পাওয়ারে বিটা t। একটু ডেরিভেটিভ করে দেখতে হবে, চেঞ্জ হয়ে যাবে একটু চেঞ্জ হবে না। আলফা বিটা এ বি এগুলো সব কনস্ট্যান্ট। আলফা আর বিটাটা সামনে চলে আসে। ওটা চেঞ্জ হবে। কি জানতে চেয়েছে? ওটা জানতে চেয়েছে হচ্ছে যে ভেলোসিটি অফ এ পার্টিকেল উইল। ভেলোসিটি কি দেওয়া আছে তোমার? এটা পজিশন মানে ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট যাই বলি। তাহলে ভেলোসিটি কি করে বের করি? তো এই তো ডেরিভেটিভ করে নিয়ে ওটাকে 0 করব, 0 করে আমি পজ করলাম, তুমি ডেরিভেটিভ করো। এটা তো আলাদাই। তো যাই হোক, কোশ্চেনটা বলেছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল দেওয়া, মানে জানতে চেয়েছে, কিন্তু এখানে ভেলোসিটি কিছু দেওয়া নেই। এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে যে ভেলোসিটিটা উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ বিটা, বিটার উপর ডিপেন্ড করবে না। ড্রপ টু 0 হোয়েন α = বিটা, α = বিটা হয়ে গেলে 0 হয়ে যাবে ভেলোসিটি, মানে এরকম কন্ডিশন দিয়েছে। তো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। আমি তবুও একবার ডেরিভেটিভ করে নিচ্ছি। ddt অফ, যেটা ডেরিভেশন আছে, a e পাওয়ারে -α t প্লাস b e টু দি পাওয়ারে বিটা t। তো ডেরিভেশন কী করে করব? এ কনস্ট্যান্ট বাইরে থেকে গেল, ই পাওয়ারের সামথিং ডেরিভেটিভ করতে গেলে ই এর পাওয়ারটাই থাকে, কিন্তু এই যে ই এর পাওয়ার একটা এম গুণ আছে, এমটা সামনে চলে আসে, তো এটা সামনে চলে আসলো, মাইনাস আলফাটা সামনে, প্লাস বি থেকে গেল কনস্ট্যান্ট, ই পাওয়ারে বিটা টি, এটা তো ই পাওয়ারে বিটা টিই থাকবে, কিন্তু পাওয়ারের এমটা আবার সামনে আছে না, বিটাটাও সামনে চলে আসলো। তাহলে অ্যাকচুয়াল তোমার যেটা বেরালো এরকম বেরালো, প্লাসটাকে আগে লিখছি, বি বিটা ই টু দি পাওয়ারে বিটা টি মাইনাস এ আলফা ই টু দি পাওয়ারে মাইনাস আলফা টি। আমি এই ই টু দি পাওয়ারে মাইনাস আলফা টিকে না এইভাবে লিখছি 1/e টু দি পাওয়ারে আলফা টি, একই কথা, পাওয়ার মাইনাস হয়ে যেত। এবার এই ফর্মটা দেওয়া নেই, কন্ডিশন অ্যাপ্লাই করেছে, তো কন্ডিশনে চলে যাই, কন্ডিশন দেখি ইন্ডিপেন্ডেন্ট অফ বিটা, এখানে দেখো তো ভেলোসিটিতে বিটা আছে না, তো ইন্ডিপেন্ডেন্ট কী করে হবে, ডিপেন্ড করছে। প্রথম অপশানটা ভুল হয়ে গেল, প্রথম অপশান হচ্ছে না। সেকেন্ড অপশান বলেছে ড্রপ টু 0 হোয়েন আলফা ইকুয়াল টু বিটা, তুমি পুট করো এখানে, আলফার জায়গায় যদি তুমি বিটা লিখো তাহলে এটা কী হবে, এ বিটা হবে, আর এটা বি বিটা হবে, কী করে মাইনাস হচ্ছে, তাও তো হবে না, হবে না, তার মানে এই অপশানটাও ভুল হয়ে গেল। গো অন ডিক্রিজিং উইথ টাইম, টাইমের সাথে সাথে ডিক্রিজ করবে বলেছে, ঠিক আছে, এখানে একটা টাইমের ভ্যালু বসাও, এখানে আমি টাইম বসালাম কিছু একটা, এটা পজিটিভ একটা সংখ্যা পাওয়া যাবে, তাই তো, এখানে দেখো টাইম যত বাড়বে পুরো টার্মটার ভ্যালু তত বেরিয়ে যাবে,
আর নিচে কোনো সংখ্যার যদি ভ্যালু বেড়ে যায় ডিভাইড করলে সংখ্যাটা আরও ছোটো হয়ে যাবে। কোনো একটা সংখ্যা থেকে যদি ছোটো সংখ্যাকে মাইনাস করি টার্মটা বড় হচ্ছে তো, বুঝতে পারছো? ক্যালকুলেশনের প্রয়োজন নেই, শুধু কনসেপ্ট ক্লিয়ার করো। আরেকবার বলি, এই টার্মটাতে বিটা, এই টার্মটার কোনো চেঞ্জ নাই, আমি এই জায়গাটা দেখবো টি বড় করছি, টাইম বাড়ছে, তার মানে ই টু দি পাওয়ার আলফা টি বাড়ছে। ই টু দি পাওয়ার আলফা টি বাড়তে গেলে 1/something ছোটো হয়ে যাচ্ছে, মানে এই পুরো টার্মটা ছোটো হচ্ছে। বড় থেকে ছোটো টার্ম মাইনাস করতে গেলে বড় হবে ধীরে ধীরে, তার মানে এটাকে ইনক্রিজিং করতে থাকছে। টি এর ভ্যালু যত বাড়ছে তত ইনক্রিজিং করতে থাকছে। এখানে বলেছে গো অন ডিক্রিজিং, হলো না? হবে না, পরেরটা তাহলে পরেরটা হলো গো অন ইনক্রিজিং উইথ টাইম, এইটা ঠিক হয়ে গেল ডি নাম্বারটা। তাহলে দেখো এত সহজভাবে দিল না, দিলেই পারতো ওটা, দেবে না, 4 মার্ক আছে না, দেবে না, এইভাবে করতে হবে। এবার করবো 14 নম্বর। আচ্ছা এখানেও কি ওই তো পয়েন্ট বের করতে, তাহলে ট্যানজেন্ট থেকে করতে একদম হবে। ট্যানজেন্টের তো কাজ। ইফ কি হবে? আগে কোশ্চেন পড়ো, খাড়া হয়ে আছে। কোশ্চেন পড়ো, ওটা জানতে চেয়েছি কি, আগে পড়ো না। আচ্ছা, the displacement time graph of a moving particle is shown below. The ইনস্ট্যান্টেনিয়াস velocity of the particle is negative at the point. নেগেটিভ কোথায় হবে সেটা জানতে চেয়েছে। কে নেগেটিভ হবে? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা। আর এটা আছে ডিস্টেন্স, ধরবে, এটা আছে ডিস্টেন্স টাইম গ্রাফ। তো ডিস্টেন্স টাইম গ্রাফে আমি কি করি, ট্যানজেন্টটাকে ড্র করি, ট্যানজেন্টটাকে দেখতে হবে। যদি ট্যানজেন্ট নেগেটিভ হয়, যদি ট্যানজেন্ট নেগেটিভ হয় তাহলে আমি বলবো যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নেগেটিভ হচ্ছে। তো আমি গ্রাফটাকে এখানে একবার প্লট করছি, এই হলো পুরো গ্রাফটা, বাইরে চলে যাও, এই রকম আছে, ঠিক আছে? এই হলো একটা পয়েন্ট সি। তো আমি যদি সিতে ট্যানজেন্ট ড্র করি, সিতে ট্যানজেন্টটা এইরকম হবে, দেখো পজিটিভ দিকেই তো আছে, থিটা তো পজিটিভ। তাহলে আমার এই সাইডে, ওই সাইডে ট্যানজেন্ট কোথায় হচ্ছে সেটা আমাকে খুঁজতে হবে, খুঁজি। তাহলে এটা দেখো ডি, ডিতে ট্যানজেন্ট করলে কোনো অ্যাঙ্গেলই করছে না, জিরো, নেগেটিভ হচ্ছে না, ঠিক আছে, এটাও বাদ। আচ্ছা তারপরে আছে ই, ইতে যদি ট্যানজেন্ট করো তাহলে এইরকম হবে, এইটা হচ্ছে মাইনাসের দিকে, ঠিক আছে? যখন আমরা অ্যাঙ্গেল মেজার করি, এই এক্স অ্যাক্সিসের সাথে করলে থিটা, আর মাইনাস এক্স অ্যাক্সিসের সাথে করলে মাইনাস থিটা। তাহলে এই দিকটাতে স্পর্শকটা বা ট্যানজেন্টটা তোমার নেগেটিভ হয়ে গেল, তার মানে এই পয়েন্টে ভেলোসিটিটা নেগেটিভ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নেগেটিভ। এফটা এখানে আছে পজিটিভ, বুঝে গেছি, ইটা হবে, বোঝা গেল? তাহলে এটা দেখো কত ইজিলি হয়ে গেল, কিন্তু এটা পুরোনো যুগে এসেছে, তখন এটাই করতো না হয়তো অনেকে, এখন যত দিন যাচ্ছে অ্যাডভান্স হচ্ছে। এটা খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর, কনসেপ্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ছবিটার দিকে তাকাও, 3টে ছবি দেখতে পাচ্ছ, টাইমের সাথে ভেলোসিটি কীভাবে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে ভেলোসিটি। হুইচ অফ দ্য ফলোইং কার্ভ ডাজ নট রিপ্রেজেন্ট মোশন ইন ওয়ান ডাইমেনশন? ওয়ান ডাইমেনশনের মোশন রিপ্রেজেন্ট করছে না, নিচের কোন কার্ভটা? খেয়াল করো, প্রথম যে কার্ভটা আছে, প্রথম কার্ভটাকে যদি আমি আঁকি, এইরকম আছে, তাই তো? এদিকে টাইম নিয়েছে আর এদিকে ভি নিয়েছে, মানে বলতে চাইছে টাইম যত বাড়াচ্ছি ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়াচ্ছি ভেলোসিটি বাড়ছে, এখানে এসে হাইস্ট হয়ে গেলো ভেলোসিটি। তারপর আবার টাইম বাড়াচ্ছি কিন্তু ভেলোসিটি কমতে থাকছে, হয় এরকম ওয়ান ডাইমেনশনে। প্রথম দিকে আমি স্পিডে গেলাম, তারপরে স্লো বলতে চলো শুরু করলাম। আচ্ছা সি নাম্বার পয়েন্টটা দেখো, এইরকম আছে, মানে টাইমের সাথে তো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, বাড়ছে, হ্যাঁ বাড়তেই থাকছে চেঞ্জ হওয়ার হারটা, ঠিক আছে? ডি নাম্বার যেটা অপশান আছে এইরকম, মানে টাইমের সাথে তো ভেলোসিটি বাড়ছে, কমছে, নেগেটিভ হয়ে গেলো, আবার বাড়ছে, এরকম হচ্ছে, হবে, কোনো আপত্তি নেই। কিন্তু এই যে বি নাম্বার কার্ভটা দিয়েছে এইরকম, এই জায়গাটা দেখো, টাইম যত বাড়বে ভেলোসিটি চেঞ্জ হবে, তাই না? প্রথমে যদি আমি এখান থেকে স্টার্ট করি, এখান থেকে স্টার্ট করলাম, ধরো টাইম বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, ঠিক আছে? টাইম বাড়ছে, টাইম বাড়বে সবসময়, এদিকে দেখো টাইমের কমার দিকে চলে গেলো, টাইম তো আর রিভার্সে যাবো না, টাইম সবসময় বাড়তে থাকবে, টাইম তো আর রিভার্সে যাবে না, তাহলে এই গ্রাফটা কিন্তু হবেই না, বুঝতে পারলে? টাইম বাড়ছে মানে আমাকে ওই দিকেই যেতে হতো, কেমন করে এইদিকে ঘুরে গেল, ক্লিয়ার? বা এরকম মনে রাখতে পারো, কোনো একটা পার্টিকুলার টাইমে ওয়ান ডাইমেনশনাল মোশনে কোনো একটা পার্টিকুলার টাইমে দুটো ভেলোসিটি কখনোই সম্ভব না। দেখো একটা টাইমে দু জায়গায় দুটো ভেলোসিটি, এখানে একটা ভেলোসিটি, এখানে একটা ভেলোসিটি, যেটা কখনোই সম্ভব না, ক্লিয়ার? ওয়ান ডাইমেনশনের জন্য। সুতরাং এই কার্ভটা ওয়ান ডাইমেনশন মোশন রিপ্রেজেন্ট করছে না, ক্লিয়ার হচ্ছে? বাকি সবগুলোর ক্ষেত্রে দেখো পার্টিকুলার একটা টাইমে একটা করেই ভেলোসিটি, পার্টিকুলার একটা টাইমে একটা করেই ভেলোসিটি, চেঞ্জ হচ্ছে ঠিকই, কমছে বাড়ছে, বাট একটাই। আর এর ক্ষেত্রে পণ্ডিত এই একাই একটা, যে একই টাইমে দু জায়গায় দুটো ভেলোসিটি দেখাচ্ছে, বোঝা গেল? তো এরকম ট্রিকি কোশ্চেনও আসতে পারে। তাহলে অ্যানসারটা কোনটা হচ্ছে? বি নাম্বারটা হচ্ছে না, রিপ্রেজেন্ট করছে না। ও নট কারেক্ট বলেছেন, নট কারেক্ট। তো ম্যাক্সিমামটা আমি এমটিসি থেকে করিয়ে দিলাম, মানে যে টপিকগুলো করিয়েছি। অ্যাক্সেলারেশন আজকে শুরু করলাম না,
ঠিক আছে, অ্যাক্সেলারেশন যে নিচে আছে দেখো, শুরু করলাম না আজকে, পরের দিন শুরু করবো ওটা। যে কটা তোমার এখান থেকে বাকি থাকলো দুটো, সেগুলো বাড়িতে ট্রাই করো। যেগুলো আমি করিয়ে দিলাম ওগুলোও নিজে নিজে করো, শুধু আমার করে দেওয়ার উপর ডিপেন্ড করলে হবে না, নিজে নিজে করো। সমস্যা হলে অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি যখন সময় পাবো সেই অনুযায়ী তোমাকে করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকলো। অ্যাক্সিলারেটেড মোশন এটা নেক্সট ডে ক্লাসে করাবেন তাই? এগুলো পরের দিন ক্লাসে কমপ্লিট হয়ে যাবে পুরোটা। কাইনেমেটিক্স 1 ডাইমেনশনাল মোশনটা কমপ্লিট হয়ে যাবে।